হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। মদের গন্ধে দম বন্ধ হয়ে যাচ্ছে নীরার। ঠিকমতো শ্বাসও নিতে পারছে না সে, কিন্তু তাতে বিন্দুমাত্র খেয়াল নেই নীরবের। সে তো তার শারীরিক চাহিদা মেটাতে ব্যস্ত। কুড়ে কুড়ে খাচ্ছে সে নীরার শরীর। অসহ্য যন্ত্রণায় ভুগছে নীরা, কিন্তু চিল্লাতে পারছে না, কারণ নীরব তার মুখ একটা কাপড় দিয়ে বেঁধে রেখেছে। তাছাড়া নীরব নীরার সদ্য বিয়ে করা স্বামী, তাই চাইলেও সে চিল্লাতে পারবে না। নীরবের প্রত্যেকটা স্পর্শে রয়েছে কেবল ঘৃণা, না আছে ভালোবাসা আর না আছে অনুভূতি। বারবার কামড় দিচ্ছে সে নীরার শরীরে, ফলে ব্যথায় কুকড়ে উঠছে নীরা। কিন্তু তার কিছু করার নেই, এই ব্যথায় যে তার সহ্য করতে হবে। একসময় নীরার শরীরের যন্ত্রণা আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। সকালে নীরার ঘুম ভাঙতে সে শরীরের ব্যথায় কুকড়ে ওঠে। তার গায়ে শুধু একটা চাদর বিছানো, আর মুখ এখনো কাপড় দিয়ে বাঁধা। নীরার মুখে কাপড়ের বাঁধন খুলে পাশে তাকাতে দেখে নীরব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ঘুমন্ত অবস্থায় খুব নিষ্পাপ লাগছে নীরবকে, কিন্তু কে বলবে এর নিষ্পাপ চেহারার বিপরীতে একটা হিংস্র মানুষ লুকিয়ে আছে। কালকে রাতের কথা মনে পড়তেই মুহূর্তে নীরার চোখ পানিতে ভিজে যায়। অসহ্য কষ্ট হচ্ছে তার, উঠে বসারও তেমন শক্তি নেই। তবু কোনো মতে গায়ে চাদর জড়িয়ে সে ওয়াশরুমে চলে যায়। তারপর পানির কল ছেড়ে সেটার নিচে বসে পড়ে আর অঝরে কাঁদতে শুরু করে, যেন একটু হলেও এই পানিতে তার কষ্টগুলো মুছে যায়। প্রায় 40 মিনিট পর নীরা ওয়াশরুম থেকে বের হয়। ওয়াশরুম থেকে বের হতেই নীরা নীরবকে সোফায় বসে থাকতে দেখে। ল্যাপটপে কি যেন কাজ করছিল সে। নীরাকে ওয়াশরুম থেকে বের হতে দেখেই বলে ওঠে, এটা তোর একার রুম না যে তুই 1 ঘন্টা ধরে ওয়াশরুমে বসে থাকবি, আর যদি এমন দেরি করিস তাহলে জানে মেরে ফেলবো। বলে নীরব রাগে গজগজ করতে করতে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। আর নীরা সে হাবলার মতো নীরবের যাওয়ার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, উনি মানুষ নাকি অন্য কিছু? ওনার মাঝে কি একটু অনুতপ্তবোধ কাজ করছে না? কিভাবে এত নর্মাল বিহেভ করছেন উনি? ওনার কি কালকের কথা একটু মনে নেই? নীরা এসব ভাবছে, হঠাৎ সে দরজা ধাক্কানোর শব্দ পায়। দরজা খুলতে দেখে মিসেস মুজমাল দাঁড়িয়ে আছেন। নীরা কিছু বলতে যাবে তার আগে তিনি গর্জে ওঠেন, কিরে নবাব, যদি কয়টা বাজে খেয়াল আছে? এতক্ষণ ঘুমাচ্ছিলি কেন? ঘরের এতগুলো কাজ কি করবি শুনি? নাকি ভেবেছিস আমার ছেলের সাথে তোর বিয়ে হয়েছে দেখে আমি তোকে আমার মাথায় করে উঠে রাখবো? জীবনেও না, তুই রাস্তার মেয়ে ছেলে, রাস্তার মেয়েই থাকবি। কি ভাবছেন নতুন বউয়ের সাথে শাশুড়ি এভাবে কথা বলছে কেন? আসলে এভাবে কথা বলতো না যদি নীরা আর তার মা নীরবদের বাসায় আশ্রিতা হিসেবে না থাকতো। নীরার পুরো নাম নীরাদ্রি রহমান নীরা। সবে মাত্র 18 বছরে পা দিয়েছে। লেখাপড়া শুধু ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত করতে পেরেছে। তারপর আর লেখাপড়া করার সৌভাগ্য হয়নি তার। এর মূল কারণ হয়তো এই যে নীরার বাবা নেই। নীরা যখন ছোট তখন তার বাবা মারা যান। নীরার নানু বাড়িতে কেউ ছিল না, আর যারা ছিল তারা বিদেশে চলে গিয়েছিল। তাই নীরা আর তার মা নীরার বড় চাচার বাসায় থাকা শুরু করে। নীরার বড় চাচার ছেলে নীরব। নীরা আর তার মাকে নীরবদের বাসায় থাকা কেউ পছন্দ করত না, একমাত্র নীরব ছাড়া। সে নীরাকে নিয়ে সবসময় খেলাধুলো করত। খেলার পাখে মাঝে মাঝে 2-1টা কামড় দিত, ফলে নীরা ব্যথায় অনেক কান্না করত। তা দেখে নীরব হাসতে হাসতে বলতো, এই নীরাদ্র খান, নীরবের কথা না শুনলে এমনই হয়। এখন ভয়া ভয়া করে কাঁদলে কোনো লাভ নেই। বলে নীরব আরো জোরে জোরে হাসত। তারপর নিজেই নীরাকে আদর করে তার সাথে আবার খেলা করত। একমাত্র নীরবের জন্য নীরাদের নীরবের বাসায় রাখা হয়েছে, না হলে অনেক আগেই মিসেস মুজমাল তাদের বের করে দিত। তাছাড়া বিনা টাকা পয়সা খরচ করে তিনি অনেক ভালো 2টা কাজের লোক পেয়েছেন। তার আর কি চাই? যখন তখন নীরা আর তার মাকে বকতে পারেন, মারতে পারেন, বিনা অপরাধে অত্যাচার করতে পারেন, যা নয় তা বলতে পারেন। যা পরিবারে কারো চোখে না পড়লেও নীরবের চোখ এড়ায়নি। সে যথাসম্ভব নীরা আর তার মাকে এসব অত্যাচার থেকে রক্ষা করত। কিন্তু নীরব বেটার স্টাডির জন্য আমেরিকায় যাওয়ায় নীরা আর তার মার ওপর এসব অত্যাচার আরো দ্বিগুণ বেড়ে যায়, যা সহ্য করতে করতে তারা দুজনেই অভ্যস্ত হয়ে যায়। এরপর আসে সেই দিন যেদিন নীরব বাংলাদেশে আসবে। নীরবের আসার কথা শুনে নীরা তো খুশিতে লাফালাফি শুরু করে দেয়। সে ভেবেছিল নীরব তাকে আগের মতো স্নেহ দিয়ে আগলে রাখবে। নীরবের মা কিছু বললে আগের মতো প্রতিবাদ করবে,
কিন্তু সে ভুল ছিল, কারণ নীরব যে আগের মতো নেই। তোর পেটের রং তো অনেক সাদা, কি মাখিস রে গায়ে? ঘরের অনেকগুলো কাজ করে নীরা সবেমাত্র বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অতীতের কথা ভাবছিল। হঠাৎ এমন কথায় চমকে ওঠে। পেছনে ফিরতে সে আরেক দফা চমকে যায়, কারণ নীরব তার একদম কাছেই দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে মাত্র 2-3 ইঞ্চি ফাঁক। নীরবের মুখে কেমন যেন এক রহস্যজনক বাঁকা হাসি। নীরা কিছু বুঝে ওঠার আগেই নীরব নীরার বুক থেকে শাড়ির আঁচল ফেলে দেয়। ফ্লোরে বসে 2 হাতে আবদ্ধ করে নেয় নীরার কোমর। তারপর অজস্র চুমু দিতে শুরু করে নীরার পেটে। কিন্তু তাতে কোনো ভালোবাসা প্রকাশ পাচ্ছে না, প্রকাশ পাচ্ছে শুধু ঘৃণা। আচমকা এইভাবে পেটে চুমু দেওয়ায় নীরার খুব অস্বস্তি লাগছে, কিন্তু তার চেয়েও বেশি ভয় কাজ করছে। নীরব কি আবার কালকের মতো আমার সাথে? ভেবেই ভয় আরো দ্বিগুণ বেড়ে যায় নীরার। ইতিমধ্যে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তাছাড়া তারা এখন বারান্দায়, কেউ যদি তাদের এই অবস্থায় দেখে ফেলে তাহলে মারাত্মক পরিস্থিতিতে পড়তে হবে তাদের। কিন্তু এতে নীরবের কোনো খেয়াল নেই, সে তো নীরার পেটে চুমু দিতে ব্যস্ত। নীরা একটু ধাক্কা দিতেই নীরব নীরার পেটে একটা জোরে কামড় দেয়। ফলে নীরা আহ বলে চিল্লিয়ে ওঠে। কিন্তু এসবের কোনো ভ্রুক্ষেপ না করে নীরব রুমে চলে যায়। ব্লাডি বিচ, তোর শাড়ির আঁচল ঠিক নেই কেন? আর এই এই পেট বাইর করে রেখেছিস কেন? হ্যাঁ, ছেলেদেরকে নিজের রূপ দেখাচ্ছিস? নীরব, আপনি এগুলো কি বলছেন? আমি কি করছি আর বলছি তুই জানিস না? আরে ছেলেদের প্রতি যদি এতই আকর্ষণ থাকে তাহলে পতিতালায় যা, এখানে কি করছিস? যদি বলিস তাহলে আমি নিয়ে যাব। কথাটা শুনে নীরা আর এক মুহূর্ত দাঁড়ায় না, দৌড়ে চলে যায় নিজের রুমে। রুমে গিয়ে দেখে তার মা বিছানায় বসে বসে কাঁথা সেলাই করছে। নীরা তার মাকে দেখতেই তার যেন কষ্ট আরো বেড়ে যায়। সে তার মার কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে, তারপর কাঁদা শুরু করে দেয়। তা দেখে নীরার মা তাকে বলে, কি হয়েছে নীরা, কাঁদছিস কেন? কিছু না মা, এমনি শরীরটা ভালো লাগছে না। একটু আগে তো ঠিকই ছিলি, এখন আবার কি হলো? আচ্ছা যা, বিছানায় কতক্ষণ শুয়ে থাক, ভালো লাগবে। আমি তোমার কোলে শুবো। আচ্ছা আয়। নীরা তার মায়ের কোলে শুয়ে থাকতে সবচেয়ে বেশি আরাম পায়, যেন সব প্রশান্তি মায়ের কোলে বিরাজ করেছে। মায়ের কোলে শুয়ে নীরা তার চোখ বন্ধ করবে, এমন সময় নীরার মা বলে ওঠে, নীরবের সাথে তোর দেখা হয়েছে? হুম তা গিফটটা দিয়েছিস ওকে? হুম কেমন লেগেছে? কিছু বলেনি তোকে? হুম কি হুম হুম করছিস? কি বলেছে বল? মা, আমার অনেক মাথা ব্যথা করছে, ঘুমাতে দাও। আচ্ছা ঘুমা, আমার সব কথা শুনলেই তো তোর মাথা ব্যথা শুরু হয়ে যায়। মা, তুমিও না মাঝে মাঝে একদম বাচ্চাদের মতো আচরণ করো। কি করব, তোর মতো একটা বুড়ো মেয়ে পেলে মাদের মাঝে মাঝে বাচ্চা হতে হয়। হয়েছে, আর বলতে হবে না। বলে নীরা তার মাকে জড়িয়ে ধরে। তারপর নিজের চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসছে না তার। বারবার নীরবের কথাগুলো মনে পড়ছে। নীরা ভাবতেও পারেনি নীরব তার সাথে এমন ব্যবহার করবে, কিন্তু এমন করার কারণ কি নীরা বুঝতে পারছে না। প্রায় 2 ঘন্টা আগে নীরব আসার কথা শুনে নীরার আনন্দের শেষ নেই। আজ প্রায় 6 বছর পর নীরব বাংলাদেশে আসবে। নীরবের পড়ালেখা করার জন্য আমেরিকায় যাওয়া, তারপর আবার বাংলাদেশে ফিরে আসা, সব কেমন স্বপ্নের মতো লাগছে নীরার। অনেকদিন অপেক্ষা করেছে সে এই দিনটার জন্য। আজ তার অপেক্ষার প্রহর শেষ হবে। ভাবতেই কেমন যেন আনন্দ কাজ করছে নীরার মাঝে, কিন্তু তার সাথে অভিমানও কাজ করছে। বিদেশে যাওয়ার পর প্রথম কয়েকদিন নীরব তার সাথে যোগাযোগ করলেও পরে আর করেনি। তাই নীরা তার উপর অভিমান করেছে, অনেক অভিমান। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী থাকে না। ছাদ থেকে নীরবকে বাসায় ঢুকতে দেখে নীরা সব অভিমান ফোঁস হয়ে যায়। যোগাযোগ না করলেও নীরব মাঝে মাঝেই তার মা বাবার ফোনে তার নিজের কয়েকটা ছবি পাঠাতো, যা নীরা চুপি চুপি করে দেখতো। তাই নীরবকে চিনতে তার বেগ পেতে হয়নি। তাড়াতাড়ি করে নীরবের কাছে যেতেই নীরার মনে হয় নীরব বিদেশ যাওয়ার আগে তাকে একটা কথাই বলেছিল। নীরা শোনো, বলুন। আমি যখন বিদেশ থেকে আসব তখন তুমি একটা সাদা শাড়ি পরে তারপর আমার সাথে দেখা করতে আসবে, না হলে কিন্তু আমি তোমার চেহারা দেখবো না। তাই নাকি? আচ্ছা পরবো, কিন্তু এইটা বলার কারণ কি জানতে পারি? আমি যেহেতু বিদেশে যাচ্ছি সেহেতু অনেক দিনের জন্যই যাব, তখন হয়তো আমরা অনেক পাল্টে যাব। তাই আমি চাই যখন আমি বাংলাদেশে আসব তখন আমার এই সুন্দর পরিটা আগের থেকে কেমন সুন্দর হয়েছে তা দেখব। কিন্তু তাই বলে শাড়ি কেন? কারণ তুই একটা পিচ্চি, আমি খুব ভালো করেই জানি। আমি বিদেশ থেকে আসার পরেও তুই পিচ্চি থাকবি।
তাই তোকে যেন একটু বড় দেখায়, তাই শাড়ি পরবি। বুঝলাম। বুঝলাম না, তুই শাড়ি পরবি, না হলে তোর সাথে আরই। কথাটা মনে পড়তেই মীরার মুখে হাসি ফুটে ওঠে। রুমে গিয়ে তাড়াতাড়ি একটা সাদা শাড়ি পরে নেয়, সাথে হালকা সাজ। তারপর নীরবের জন্য একটা রুমাল নেয়, যা সে নিজে হাতে নীরবের জন্য বানিয়েছে, যেখানে তার আর নীরবের নাম লেখা। নীরা রুম থেকে বের হয়ে নীরবের রুমের দিকে পা বাড়াবে, তার আগেই মিসেস মুজমাল নীরাকে ডেকে তাকে অনেকগুলো কাজ দেয়। আর নীরবের সাথে দেখা করতেই যারা যারা এসেছে তাদের ভালো মতো খেদমত করতে। এতে নীরার মন কিছুটা খারাপ হয়ে যায়। তাড়াহুড়ো করে সব শেষ করে আবার যখন নীরবের রুমের দিকে যাবে, তখন আবার নীরার পট আটকায় নীরবের ছোটবেলার ফ্রেন্ড তুর্য। কেমন আছো সুন্দরী? জি ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো ভালো। তা কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? নীরব ভাইয়ের সাথে দেখা করতে। ও ভালো, যাও। বলে তুর্য চলে যায়। তুর্য চলে যেতেই নীরা এক দৌড় দেয় নীরবের রুমের দিকে। রুমে ঢুকতেই দেখে নীরব মাথা নিচু করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। নীরা সেসব খেয়াল না করে নীরবকে জড়িয়ে ধরে, তারপর বলতে শুরু করে। কেমন আছো নীরব? দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি। রুমালটা নীরবের দিকে এগিয়ে দিয়ে রুমালটা এগিয়ে দিতে নীরব নীরাকে একটা জোরে থাপ্পড় মারে। ফলে নীরার হাত থেকে রুমালটা পড়ে যায়, কিন্তু তাতে নীরবের কোনো খেয়াল নেই। সে নীরাকে আরেকটা থাপ্পড় মেরে যা বলে তা নীরা শোনার জন্য প্রস্তুত ছিল না। ভেবেছিল এতদিন পর দেখা হওয়ার পর তারা দুজন দুজনকে এতদিনের সব জমানো কথা বলবে, কিন্তু এমন কিছু হবে সেটা তার কল্পনার বাইরে ছিল। অতীতের কথাগুলো মনে পড়তেই নীরা চোখ থেকে আপনা আপনি পানি পড়া শুরু করে। খুব কষ্ট লাগে অতীতের কিছু কিছু ক্ষত মনে পড়লে। আর সে ক্ষত যদি ভালোবাসার মানুষ দেয়, তাহলে আঘাত চায় সোজা বুকের বা পাশে গিয়ে পেথে, যেমনটা নীরার হয়েছে। নীরবের এমন করার কারণ নীরা এখনো জানে না। হয়তো নীরাকে সে আর ভালোবাসে না, কিন্তু নীরব তাহলে তাকে বিয়ে করলো কেন? প্রশ্নটা বেশ ভাবায় নীরাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা রুমে চলে যায়। রুমে ঢুকতে নীরব নীরার মুখ বরাবর একটা বালিশ মারে। আচমকা বালিশ মারায় নীরা পড়তে পড়তে বেঁচে যায়। নীরবের দিকে তাকাতেই নীরব বকে ওঠে। যা বারান্দায় গিয়ে ঘুমা, তোকে আমার বিরক্ত লাগে, আমার কাছে আসবি না, যা বারান্দায় যা। নীরবের কথায় নীরা অবাক হয়ে তার দিকে তাকায়। এই কি সেই নীরব যাকে নীরা ভালোবেসেছিল? নীরবের এমন করার কারণ নীরা বুঝতে পারছে না। তাছাড়া নীরব যখন নীরাকে ভালোবাসেই না, তাহলে বিয়ে করেছে কেন? সে তো বলেনি তাকে বিয়ে করতে, আর না বলেছে স্পর্শ করতে। নীরবই তো তাকে স্পর্শ করে, তাহলে কেন এমন বলছে সে? নীরাকে দাঁড়িয়ে থাকতে দেখে নীরব বলে ওঠে। কিরে, কথা কানে যায় না, যা এখান থেকে। নীরবের কথা শেষ হওয়ার আগে নীরা বালিশ নিয়ে বারান্দায় চলে যায়। এত শত শত অপমান আর সহ্য হচ্ছে না নীরার। মাঝরাতে নীরার মনে হয় কেউ তার ঠোঁটে চুমু দিচ্ছে, তীব্র থেকে তীব্র ভাবে। নীরা চোখ খুলতে দেখে নীরব তার উপর উবু হয়ে শুয়ে তাকে চুমু দিচ্ছে। এটা দেখা মাত্রই নীরা নীরবকে জোরে একটা ধাক্কা দেয়। আচমকা ধাক্কা দেওয়ায় নীরব একটু দূরে সরে যায়। নীরব দূরে সরতে নীরা নীরবকে আরেকটা ধাক্কা দিয়ে বলে। কি সমস্যা কি আপনার নীরব? কেন করছেন এমন? আপনি তো বলেছেন আমাকে আপনার ভালো লাগে না, তাহলে আমার কাছে কেন আসেন? আমি তো আসি না। হ্যাঁ হ্যাঁ, আগে আসতাম, কিন্তু এখন আপনার অপমান সহ্য করতে পারি না আমি। কেন করছেন এমন? প্লিজ বলুন, আমি আর এগুলো সহ্য করতে পারছি না। যদি আপনি আমাকে পছন্দ নাই করেন, তাহলে বিয়ে করেছেন কেন? আমি আপনাকে বলেছিলাম প্লিজ চলে যান, আমার আর ভালো লাগছে না এগুলো। একাধারে কথাগুলো বলে নীরা জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করে। আর নীরব সে নিচের দিকে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করে আছে। নীরার কথা শেষ হতেই নীরা পাশে থাকা টেবিলে একটা জোরে লাথি মারে, তারপর রুম থেকে বের হয়ে যায়। না না, শুধু রুম থেকে না, বাসা থেকেই বের হয়ে যায়। নীরার দিকে একবার ফিরেও তাকায় না। নীরবের আচরণে নীরা কিছুই বোঝে না। এই ভালোবাসবে তো এই আবার কষ্ট দিবে, কেন এমন করে তা নীরাকে বললে কি হয়? কি এমন করেছে সে যে নীরব তাকে এভাবে শাস্তি দিচ্ছে? মাঝে মাঝে তো নীরার মনে হয় এখান থেকে অনেক দূরে চলে যেতে, কিন্তু তা করা যাবে না, কারণ আগে সে নীরবের জন্য এখান থেকে পালিয়ে যেত না, আর এখন তার বৃদ্ধ মার কারণে। এই বাড়িটাই তাদের শেষ সম্বল। এখান থেকে যদি তাকে আর তার মাকে বের করে দেয়, তাহলে সে তার বৃদ্ধ মাকে নিয়ে কোথায় যাবে? তাই সব কষ্ট সহ্য করে সে। কিন্তু নীরবের এসব যে তার সহ্য হয় না। ইচ্ছে করে নীরবকে অনেক কষ্ট দিতে, যা সে তাকে দিয়েছে, কিন্তু আফসোস সে তা পারবে না। ভেবে একটা দীর্ঘশ্বাস পেলে নীরা, আর বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে নীরবে।
সকালে রাত পেরিয়ে সকাল হয়ে যায়, কিন্তু নীরব আসে না। খুব চিন্তা হচ্ছে নীরার। যেভাবে নীরব ঘর থেকে বের হয়েছে, না জানি বাইরে কোনো অঘটন ঘটায়। অনেকক্ষণ অপেক্ষার পরেও যখন নীরব বাসায় আসে না, নীরবকে কল দেওয়া শুরু করে, কিন্তু তাতেও লাভ হচ্ছে না, কারণ নীরবের ফোন সুইচ অফ। নীরা কি করবে বুঝতে পারছে না। তাছাড়া তার বাড়ির বাইরে যাওয়া নিষেধ, না হলে সে অনেক আগেই নীরবকে খুঁজতে বের হয়ে যেত, কিন্তু আফসোস সে সেটা পারবে না। আর এদিকে নীরার অনেক কাজও বাকি। সে তো আর এই বাড়ির বউ না, পরিবারের জন্য কাজের মেয়ে প্লাস আশ্রিতা, আর নীরবের জন্য রক্ষিতা। তাই কাজ করতে শুরু করে দেয়। না হলে যে মিসেস মুজমাল তাকে আর তার মাকে অনেকগুলো কথা শোনাবে, যা নীরা সহ্য করতে পারলেও নীরার বৃদ্ধ মা পারবে না। ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা। তারপর আগে নিজের রুম পরিষ্কার করা শুরু করে। রুম পরিষ্কারের সময় নীরা একটা রুমাল পায়, যা নীরা নীরবকে দিয়েছিল। যখন নীরব আমেরিকা থেকে বাংলাদেশে এসেছিল, নীরার ভাবতেও অবাক লাগে এখনো এটা আছে। সে তো ভেবেছিল নীরব এটা ফেলে দিয়েছে, কিন্তু এখনো এত যত্ন করে কেন রেখেছে সে? আসলে নীরব অনেক অদ্ভুত, কখন কি করে কেন করে তা বলা মুশকিল। হঠাৎ নীরার চোখ যায় রুমালের একপাশে লেগে থাকা চায়ের দাগে। চায়ের দাগটা দেখে নীরার অতীতের ভয়ঙ্কর একটা কথা মনে পড়ে যায়। নীরব নীরার সাথে এমন বাজে ব্যবহার করায় নীরা ভেবেছিল সে আর নীরবের সামনে যাবে না, কিন্তু সে ভাবলেই তো হবে না। আর তাছাড়া সে কাজের মেয়ে, তার ইচ্ছার কোনো দাম নেই এখানে। যখন যা বলবে তখন তার সেটাই করতে হবে। মেহমান যাওয়ার সময় নীরাও সবাইকে বিদায় দিতে আসে। বিদায়ের এক পর্যায়ে তুর্য নীরাকে জড়িয়ে ধরে, যা কেউ না দেখলেও একজনের চোখ এটা এড়ায়নি। সে রাগে গজগজ করতে করতে চলে যায় তার রুমে। আর এদিকে নীরা সবাইকে এক এক করে বিদায় দিতে থাকে। প্রায় অনেকক্ষণ পর বিদায় পর্ব শেষ হয়। সবাই সবার মতো চলে যায় নিজ নিজ বাসায়। বাড়ির সবাইও তখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। নীরাও তাই করছিল। নিজের রুমে যাবে ঠিক তখনই বাড়ির আরেক কাজের মেয়ে নীরাকে বলে, আফা, আপনারে নিবিড় ভাইয়া কইছে হাতের রুমে চা বানাইয়ে নিয়ে যাইতো। এত রাতে? আচ্ছা তুই যা, আমি চা বানিয়ে নিয়ে যাব। জি আচ্ছা আফা। বলে কাজের মেয়ে চলে যায়। আর নীরা সে তো মহা বিপদে পড়েছে, কারণ সে ভেবেছিল নীরবের সামনে যাবে না, কিন্তু এখন না গেলে নীরব রেগেও যেতে পারে। তারপর মিসেস মুজমালের সেই তিতা তিতা কথা শুনতে হবে নীরার। তাই ভেবেছে তাড়াতাড়ি করে চা বানিয়ে নীরবের রুমে দিয়ে আসবে। নীরবের দিকে একবারও তাকাবেও না। যেই ভাবা সেই কাজ। নীরা চা বানিয়ে নীরবের রুমে যায়। দেখে নীরব রুমে নেই। এটা দেখে নীরা একটা প্রশান্তির শ্বাস ফেলে। তারপর তাড়াতাড়ি করে চায়ের কাপটা বিছানার পাশের টেবিলে রেখে যেই না ঘুরতে যাবে, তার আগেই কে যেন নীরাকে একটা ধাক্কা দেয়। সাথে সাথে নীরা বিছানায় পড়ে যায়। নীরার হাত লেগে পাশে থাকা চায়ের কাপটা পড়ে যায়, আর সেই কাপের থেকে চা নিচে থাকা রুমালটাই পড়ে, যা নীরা আগে খেয়াল না করলেও বিছানায় পড়ে যাওয়ার পর খেয়াল করে। নীরা রুমালটা থেকে চোখ সরিয়ে ওপরে তাকাতেই ভয় পেয়ে যায়, কারণ তার সামনে নীরব দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ অনেক লাল হয়ে আছে, হাত থেকে বেয়ে বেয়ে রক্ত পড়ছে, চুলগুলো এলোমেলো, আর মুখটা কেমন এক ভয়ঙ্কর রাগী ভাব। সব মিলে নীরবকে অনেকটা হিংস্র দেখাচ্ছে। নীরা বিছানা থেকে উঠতে নিলে নীরব নীরাকে বিছানার সাথে চেপে ধরে। তারপর নীরার ঠোঁটের দিকে তাকিয়ে বলে, মানা করেছিলাম ছেলেদের থেকে দূরে থাকতে, কিন্তু তুই শুনলি না। আমার কথায় অবাধ্য হয়েছিস না, এখন শাস্তি ভোগ। আমি কিছু আর বলতে পারল না নীরা, কারণ নীরব তার ঠোঁট দখল করে নিয়েছে। প্রতিটা চুমু যেন কামড়ে পরিণত হচ্ছে নীরবের, যা সহ্য করতে পারছে না নীরা। অনবরত ধাক্কা দিচ্ছে নীরবকে, কিন্তু নীরব যে পুরুষ, তার শক্তিতে নীরা পেরে উঠছে না। কিন্তু হার মানেনি সে। নীরবকে নিজের থেকে দূরে সরানোর আপ্রাণ চেষ্টা করছে। আর এদিকে নীরব নীরার ঠোঁট কামড়াচ্ছে, আর নীরার শরীরে খুব রুডভাবে হাত দিচ্ছে, যা সহ্য করতে না পেরে নীরা জ্ঞান হারিয়ে ফেলে। নীরার জ্ঞান ফিরতে সে নিজেকে নীরবের বাহুডোরে আবিষ্কার করে। নীরব নীরার খুব কাছে। নীরার কেমন যেন অস্বস্তি হচ্ছে। নিজেকে নীরবের কাছ থেকে সরানোর জন্য একটু নড়তেই নীরব জেগে যায়। চোখ খুলে যখন দেখে নীরা তার দিকে তাকিয়ে আছে, সাথে সাথে সে নীরাকে একটা ধাক্কা দেয়। ফলে নীরা বিছানা থেকে পড়ে যায়। খুব ব্যথা পায় সে। নীরবের দিকে তাকাতে দেখে নীরব তার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। পর মুহূর্তে সে মুখ শক্ত করে রুম থেকে বের হয়ে যায়। মিসেস মুজমালের চিল্লাচিল্লিতে নীরা অতীত থেকে বর্তমানে ফিরে আসে। তাড়াতাড়ি নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হয়। নিচে নামতেই নীরার মন খুশি হয়ে যায়, কারণ নীরব সোফায় বসে আছে। আর নীরব একা না, তার সাথে নীরবের খালাতো বোন রিয়াও বসে আছে। মেয়েটাকে নীরার খুব ভালো লাগে। অনেক ভালো মনের মানুষ রিয়া, তবে পোশাক পরিচ্ছদ একটু বেশি ওয়েস্টার্ন।
কিন্তু এতে রিয়াকে অনেক সুন্দরই লাগে। মনে হয় এই ড্রেসগুলো তার জন্যই তৈরি। যাই হোক, নীরা নীরবের দিকে এক পলক তাকিয়ে রিয়ার দিকে তাকায়, তারপর একটা হাসি দিয়ে রিয়াকে সালাম দেয়। প্রত্যুত্তরটা রিয়াও দেয়। তারপর বলে, তা ভাবিজি, নীরবকে তো ফাঁসিয়ে নিলে। রিয়ার কথা শুনে নীরা লজ্জা পায় না, বরং একটা মুচকি হাসি দেয়। আসলে লজ্জা পাওয়ার কিছু দেখছে না নীরা, কারণ তার সাথে যা ঘটেছে তাতে লজ্জা পাওয়ার থেকে এসব কথায় সে কষ্টটাই বেশি পাচ্ছে। আর এই কষ্টটা যেন কেউ না দেখে, তাই একটা মুচকি হাসি হাসলো নীরা। তারপর রিয়াকে বলে, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? নীরা কিছু বলতে যাবে, তার আগে কেউ বলে ওঠে, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? যা চেয়েছিল তা তো সব পেয়েছে। অন্যকে ঠকে হলেও নিজেরটা নিজের করেই সেরেছে। এত কিছু করার পরেও কেউ খারাপ থাকে নাকি? নিশ্চয়ই ও ভালো আছে নিজের প্রিয় মানুষটার সাথে। সামনের মানুষটার দিকে তাকাতেই নীরার হাত পা কাঁপা শুরু করে দেয়। মানুষটা এখানে কেন এসেছে? নীরা যে তার সাথে দেখা করতে চায় না। আসলে কিভাবে নিজের মুখ দেখাবে সে তাকে? সে যে মানুষটাকে একটু ঠলেও ঠকিয়েছে, ওয়াদা দিয়ে ওয়াদা রাখেনি নীরা, কিন্তু তাতে তার তো দোষ ছিল না, সব তো করেছে। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা। নীরাকে কিছু না বলতে দেখে সে তার মুখে একটা বাঁকা হাসি দিয়ে নীরার একটু কাছে এগিয়ে গিয়ে বলে, কি ঠিক বললাম না নীরু? নীরা কি বলবে বুঝতে পারছে না, কথা পাল্টানোর জন্য বলল, কেমন আছেন তুর্য? যেমনটা তুমি রেখে গিয়েছিলে। তুর্যের কথায় নীরার অনেক অস্বস্তি হচ্ছে। ভাগ্যিস আশেপাশে কোনো মুরব্বী বা মিসেস মুজমাল নেই, না হলে কেলেঙ্কারি হয়ে যেত। কিন্তু বিপদ এখনো কাটেনি। রিয়া ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তাদের দিকে, কৌতূহল মেটানোর জন্য বলেই ফেলে, কিরে তুর্য ভাইয়া, তুমি ভাবিকে এগুলো কি বলছো? রিয়ার কথা শুনে তুর্য একটা তার ছেলের হাসি হাদায়। তারপর নীরার দিকে তাকিয়ে বলে, ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, ইনি তো আবার এখন আমার ভাবি। তা ভাবি, বিবাহিত জীবন ভালো লাগছে তো? অবশ্য ভালোই তো লাগবে, নীরবের সাথে যে বিয়ে হয়েছে। তুর্য, আপনি সব জানেন, তাহলে কেন বলছেন এমন? কি করব বলো, আমার যে কষ্ট হচ্ছে। সরি তুর্য, আমি আমার কথা রাখিনি। সমস্যা নেই, আমি নিজেকে গুছিয়ে নিয়েছি, কিন্তু এতে ভেবো না তোমাকে ছেড়ে দিয়েছি। যদি কখনো দরকার পড়ে তাহলে আমাকে বলবে, আমি যথাসম্ভব তোমাকে হেল্প করার তুর্যের কথা শেষ হওয়ার আগেই নীরব বসা থেকে উঠে দাঁড়ায়। এতক্ষণ সব সহ্য করলেও এখন আর সহ্য করতে পারছে না সে। সোজা গিয়ে নীরার হাত শক্ত করে ধরে, তারপর নীরাকে রুমের দিকে নিয়ে যেতে থাকে। নীরবের চোখ লাল হয়ে আছে, চোখ মুখ শক্ত করে রেখেছে সে। নীরবকে এইভাবে দেখে নীরা তো ভয়ে কয়েকটা শুকনো ঢোক গিলে ফেলেছে। না জানি কি করে নীরব তার সাথে, প্রচন্ড ভয় করছে নীরার। নীরব নীরাকে রুমে এনে দরজা লাগিয়ে দেয়। তারপর নীরাকে নিজের কাছে এনে তার কোমর জড়িয়ে ধরে। নীরব নীরার দিকে একটু ঝুঁকে বলে, কিসমি। নীরবের কথায় নীরা বেক্কেল হয়ে যায়। সে কি ভেবেছিল আর নীরব তাকে কি বলছে? নীরা কিছুই বুঝতে পারছে না। নীরবকে দেখে এখন অনেক রাগী লাগছে, কিন্তু সে এই কথাগুলো কেন বলছে? নীরা, আমি তোকে কি বলেছি? নিজের দিকে তাকিয়ে আছে। কিসমি, ড্যাম ইট। আপনি আপনি এগুলো কি বলছেন? তুই দিবি নাকি আমি দেব? নীরাকে নিজের আরেকটু কাছে নিয়ে, দেখুন দেখুন নীরব, ছাড়ুন আমাকে। কেন, তুই না আমার বউ? সরি সরি রক্ষিতা, তাহলে তো একটা কিস দিতেই পারিস। নীরবের কথা শুনে নীরার রাগ উঠে যায়। সজোরে নীরবকে একটা ধাক্কা দেয় সে। সাথে সাথে নীরব নীরার কাছ থেকে কিছুটা দূরে চলে যায়। নীরার দিকে রক্তচক্ষুতে তাকাতেই নীরা বলে ওঠে, আপনি আমার কেন করছেন নীরব? আগে তো এমন ছিলেন না। কি হয়েছে আমাকে বলবেন তো? কিন্তু না, আপনি আমাকে কিছুই বলছেন না, বরং নিজের যা ইচ্ছে তাই করছেন। আপনার এসব কথায় আমার ঘৃণা হচ্ছে, জাস্ট ঘৃণা হচ্ছে নীরব। বলে নীরা কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায়। নীরব নীরা যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর বলে, চাই না কষ্ট দিতে তোমায়, কারণ তুমি যে আছো অন্তরে মিশে। কিভাবে তোমাকে কষ্ট পেতে দেখি বলো? তাই তো কষ্ট দিয়ে চলে যাই, যাতে আমার জন্য কষ্ট পেতে না হয় তোমার। চিন্তা করো না, চলে যাব তোমায় ছেড়ে, কিন্তু দিয়ে যাবে একটা সুখের জীবন। অনেকক্ষণ ধরে নীরা আর রিয়া ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। গল্প করার মাঝখানে রিয়া বলে ওঠে, আচ্ছা নীরা, তুর্য ভাই তোমাকে এগুলো কি বলছিল? তুর্য ভাইয়ের কথা শুনে মনে হচ্ছিল তোমার সাথে ওর কিছু তো সম্পর্ক আছে। আসলে কি আছে? না মানে, সত্যি সত্যি বলিও নীরা, ও তোমার সাথে এইভাবে কথা বলছিল কেন? আসলে তুর্যর সাথে আমার বিয়ে হবার কথা ছিল, কিন্তু কিন্তু কি?
না মানে তোমার তো নীরবের সাথে বিয়ে হয়েছে, আর তাছাড়া তোমার আর তুর্যের বিয়ে হওয়ার কথা হলে আমাদের জানানো হয়নি কেন? তুর্যর সাথে আমার বিয়েটা ঘরোয়া ভাবেই হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটা নীরবের সাথে হয়ে যায়। এই জন্যই আপনাদের আমার আর নীরবের বিয়ের কথাটাও বলা হয় না। মানে কিভাবে? আমাকে একটু বুঝিয়ে বলো নীরা, এমন কি হলো যে তুর্যের সাথে তোমার বিয়ে না হয়ে নীরবের সাথে হয়? আসলে অতীত। নীরব আমেরিকা থেকে এসেছে আজ প্রায় 1 মাস হলো। এই 1 মাসে কিছুই পাল্টায়নি। যদি কেউ পাল্টে থাকে তাহলে তা হলো নীরব। সারাদিন সে বাইরে থাকে, অনেক রাত করে বাসে ফেরে, আর নীরার সাথে তেমন কথা বলে না। নীরা কিছু জিজ্ঞেস করলে শুধু হ্যাঁ এতটুকুই বলে, বাড়তি কোনো কথাই বলে না। নীরা অনেক জিজ্ঞেস করেছে নীরবকে যে তার কি হয়েছে, সে এমন কেন করছে, আর নীরার দোষটা কি, কিন্তু নীরব কিছুই বলতো না। নীরাকে যত সম্ভব এড়িয়ে চলতো। কিন্তু একটা জিনিস নীরা খুব ভালো করে খেয়াল করেছে, আর তা হলো নীরার সাথে তুর্যের কথা বলা। তুর্য যখনই আসে আর নীরার সাথে কথা বলে, ঠিক তখনই নীরব নীরার সাথে বাজে ব্যবহার করে। কিন্তু এমন করার কারণ কি নীরা জানে না। তবে তুর্যের কাছ থেকে যত সম্ভব দূরত্ব বজায় রেখে চলে সে। সব মোটামুটি ঠিকই ছিল, কিন্তু একদিন নীরবদের বাসায় তুর্য এসেছে কি একটা কাজে। এসেই তার প্রথমে নীরার সাথে দেখা হয়। তা দেখে তুর্য একটা মুচকি হাসি হেসে নীরাকে বলে, কেমন আছো নীরা? জি, আল্লাহর রহমতে ভালো। আপনি? আমিও। আচ্ছা নীরব কই তুমি জানো? হ্যাঁ, উনি তো রুমে। কোনো কিছু দরকার ছিল আপনার? একটা কাজ ছিল। আচ্ছা তুমি থাকো, আমি ওর সাথে দেখা করে আসি। বলে তুর্য চলে যেতে নেবেই হঠাৎ তার চোখ নীরার হাতের দিকে যায়। সে খেয়াল করে দেখে নীরার হাতের একপাশে একটু করে পুড়ে আছে। সাথে সাথে সে নীরার হাতটা ধরে দেখতে থাকে পোড়া জায়গাটা, আর বলে, নীরা তোমার হাতটা পুড়লো কিভাবে? রান্না করতে যে পড়ে গেছে। তুমি এত কেয়ারলেস কেন নীরা? দেখেছো কিভাবে পুড়ে গেছে হাতটা? তুর্য কিছু হয়নি, সামান্য একটু তো পড়েছে। এটা তোমার সামান্য ওলা। আর কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ কেউ এসে তুর্যর কাছ থেকে নীরার হাতটা নিজের হাতে নিয়ে নেয়। ঘটনাক্রমে নীরা আর তুর্য দুইজনেই চমকে যায়। পাশে তাকাতে দেখে নীরব দাঁড়িয়ে আছে। সে নীরার দিকে রাগের চেহারায় তাকিয়ে বলে, নীরা, তোকে আমি কতবার বলেছি রান্না করার সময় সাবধান থাকবি? আমি তো। চুপ, একদম চুপ। চল আমার সাথে। বলে নীরব চলে যেতে নাই, কিন্তু কিছু দূর গিয়ে আবার পেছনে ফিরে তুর্যকে বলে, তুই যে কারণে আসিস না কেন, এখন আমি বিজি, কালকে আসিস। যা, কাজ আছে, সব কালকে করব। বলে নীরব নীরাকে নিয়ে নিজের রুমে চলে যায়। আর তুর্য সে কতক্ষণ তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। আর এদিকে কে একজন এসব কিছু আড়াল থেকে দেখছে, আর এই একজন আর কেউ না, মিসেস মুজমাল। এসব থেকে রাগে তার মাথা গরম হয়ে যাচ্ছে। যে কেউই হোক, এ রাস্তার মেয়েকে এ বাড়ি থেকে বিদায় করতে হবে। আমি চাই না এই মেয়ে আমার ছেলেকে ফাঁসিয়ে এখানে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করুক। যত তাড়াতাড়ি সম্ভব একে বিয়ে করিয়ে দিয়ে আমার বিদায় করে দিতে হবে। ভেবেই মিসেস মুজমাল নিজের রুমে যান। তারপর তুর্যকে ফোন করে আবার তাদের বাসায় আসতে বলে। আর এদিকে নীরব নীরাকে তার বিছানায় বসিয়ে তার হাতে মলম লাগিয়ে দিচ্ছে, আর নীরার দিকে রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই কাঁচা খেয়ে ফেলবে। নীরা ভয়ে চুপসে গেছে, চুপচাপ নিজের দিকে তাকিয়ে আছে। পাত্রপক্ষের সামনে বসে আছে নীরা, আর এই পাত্রপক্ষ আর কেউ না, তুর্যের পরিবার। ওই দিন মিসেস মুজমাল তুর্যকে তাদের বাসায় আসতে বলেন। তুর্য যখন আসে তখন তার সাথে প্রথমে কিছুটা কুশল বিনিময় করেন, তারপর সরাসরি তুর্যর সাথে নীরার বিয়ের প্রস্তাব দেন মিসেস মুজমাল। এতে তুর্য এক কথায় রাজি হয়ে যায়। মিসেস মুজমাল খুব ভালো করে বুঝতেন যে তুর্যের মনে নীরার জন্য কিছু তো আছে, যা তুর্যের এত সহজে নীরাকে বিয়ে করতে রাজি হওয়ায় প্রমাণ হয়ে যায়। মিসেস মুজমালের তো খুশির শেষ নেই। এখন তিনি নীরাকে সারা জীবনের জন্য বিদায় করে দিতে পারবেন, তাই তিনি আর দেরি করতে চান না। তুর্যকে কালই তার পরিবার নিয়ে আসতে বলেন, তাতে তুর্য রাজি হয়ে যায়। এখন বাদ সারল নীরাকে নিয়ে। সে কি এই বিয়েতে রাজি হবে? হয়তো হবে না। তাই হলো, নীরা এই বিয়ে করবে না, তা সে খুব স্পষ্টভাবে বলে দিয়েছে। আর এতে মিসেস মুজমাল রেগে যান। নীরার অসহায়ত্বের সুযোগ নিয়ে তিনি বলেন, দেখ নীরা, তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমি কিন্তু তোকে আর তোর মাকে এই বাড়ি থেকে বের করে দেব। তারপর তোরা কোথায় যাবি ভেবে দেখেছিস কখনো? তার চেয়ে ভালো আমার কথা মতো এই বিয়ে করতে রাজি হয়ে যা, না হলে তোর জন্য আর তোর
তোর মাকে ভুগতে হবে। তারপর আর কি, নীরার ইচ্ছে না থাকা সত্ত্বেও এই বিয়েতে রাজি হয়ে যায়। এই বিয়ের ব্যাপারে নীরা, তার মা, মিসেস মুজমাল, তুর্যের মা বাবা আর সে জানে, আর কেউ জানে না। নীরব আর মিস্টার মুজমালও, নীরবের বাবা জানে না নীরবকে ইচ্ছা করে জানানো হয়নি। আর মিস্টার মুজমাল অফিসের কাজে বিদেশে যাওয়ায় তার সাথে এত যোগাযোগ হয়নি। সকাল থেকে নীরবকে দেখা যাচ্ছে না। মিসেস মুজমাল চালাকি করে নীরবকে একটা কাজে পাঠিয়ে দিয়েছেন, তাতে নীরব রাতের আগে বাসায় ফিরবে না। তাই মিসেস মুজমাল এখন নিশ্চিন্তে আছেন। তুর্য আর তার পরিবার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে নীরাকে দেখতে। প্রায় আধা ঘন্টা পর তুর্য আর তার পরিবার এসে পড়ে নীরাকে দেখতে। আর নীরাও সব মেনে নেয়, কারণ সে জানে নীরব হয়তো তাকে কখনোই মেনে নেবে না। তাছাড়া মিসেস মুজমালের কথা মতো না চললে তাকে আর তার মাকে যে এই বাড়ি থেকে বের করে দেবেন তিনি। তাই মিসেস মুজমালের কথা মতো নীরা পাত্রপক্ষের সামনে যায়। নীরাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যা দেখে রীতিমতো তুর্যের মুখ হা হয়ে গেছে। আর তুর্যের পরিবার তো আগে থেকে নীরাকে পছন্দ করতেন, এখন নীরাকে এইভাবে দেখে তাদের চেহারা যেন আরো উজ্জ্বল হয়ে যায়। তুর্যের মা মিসেস মুজমালকে উদ্দেশ্য করে বলেন, ভাবি, মেয়ে তো আমাদের আগে থেকেই পছন্দ, আমরা তো বিয়েতে রাজি আছি। মীরাকে আমাদের অনেক পছন্দ হয়েছে, বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে চাই। অবশ্যই অবশ্যই, 2-3 দিনের মধ্যেই তাহলে বিয়েটা করে ফেলবে। দাঁড়ান আন্টি, নীরাকেও তো জিজ্ঞেস করুন ও আমাকে বিয়ে করবে নাকি, তারপর না হয় বিয়ের তারিখ ঠিক করবেন। ও আর কি বলবে, আমরা এখানে রাজি, ও ও সেখানে রাজি। তাও আন্টি, আমি চাই নীরার মতামতটা জানতে। যদি কিছু মন না করেন তাহলে আমি কি নীরার সাথে একান্তভাবে কিছু কথা বলতে পারি? মিসেস মুজমাল প্রথমে আপত্তি করলেও তুর্য আর তার মা বাবার জোরাজুরিতে রাজি হয়ে যায়। আর নীরাকে বলেন তুর্যকে ছাদে নিয়ে যেতে। ইশারায় তাকে এটাও বলেন সে তুর্যকে বলে যে সে এই বিয়েতে রাজি। নীরাও পুতুলের মতো মিসেস মুজমাল যা যা করতে বলেন তাই করে। দুজনে ছাদের এক কোণে রেলিং ধরে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে তুর্য বলে, নীরা, জি। তুমি কি এ বিয়েতে রাজি আছো? সবাই তো বললো এ বিয়েতে রাজি। আমি তোমার কথা বলছি, তুমি এ বিয়েতে রাজি আছো তো? হুম। একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা উত্তর শুনে নীরব একটা মুচকি হাসি দেয়। তারপর নীরাকে বলে, আই প্রমিস নীরা, তোমাকে কখনো কষ্ট দিব না আমি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আর যদি তোমাকে কেউ জোর করে এ বিয়ে করতে বলে তাহলে তুমি আমাকে বলতে পারো আমি বিয়ে করব না। নীরা, তুমি আজকে এত চুপচাপ কেন? কিছু কি হয়েছে? না, এমনি মাকে ছেড়ে চলে যেতে হবে তো তাই। ও আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? বিয়ের পর তোমার আমাকেও আমাদের সাথে নিয়ে যাব, কি বলো? তুর্যের কথা শুনে নীরা একটা মুচকি হাসি দেয়। তারপর দুজনেই চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ তুর্য বলে ওঠে, আমাদের বিয়েটা হবে তো নীরা? হঠাৎ এই প্রশ্ন? বলো না। জীবন, বিয়ে, মৃত্যু সব তো আল্লাহর হাতে, তিনি চাইলেই হবে। জানি, কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাই, সারা জীবন আমার সাথে থাকবে তো? হয়তো। হয়তো না, বলো হ্যাঁ। থাকবো। নীরার হাসি দেখে তুর্য হেসে দেয়। তারপর কিছুক্ষণ ছাদে থেকে নিচে চলে যায় আর সবাইকে জানায় যে তারা এই বিয়েতে রাজি আছে। এতে সবাই খুশি হয়ে যায়, সবচেয়ে বেশি মিসেস মুজমাল। তিনি সবাইকে মিষ্টি মুখ করান। তারপর সবশেষে তুর্যরা চলে যায় নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তুর্যরা যেতেই নীরা নিজের রুমে দৌড়ে চলে যায়। তারপর বিছানায় উপুর হয়ে শুয়ে কান্না করা শুরু করে। হঠাৎ নীরা তার মাথায় কারো হাতে স্পর্শ পায়। এই স্পর্শ নীরার খুব চেনা, এ যেন তার মা। মা, আমাদের এত কষ্ট কেন? আল্লাহ এত কষ্ট কেন দিয়েছেন আমাদের? এইভাবে কেন বলছিস মা? কিছু কি হয়েছে? জানি না, কেন যেন খুব খারাপ লাগছে। তুই যদি বিয়ে করতে না চাস তাহলে করিস না। না মা, আমি এই বিয়েতে রাজি আছি। সত্যি তো? তোর যা ইচ্ছা, এখন আয় আমার কোলে শুয়ে থাক, ভালো লাগবে। কথাটা শোনা মাত্রই নীরা তার মাকে জাপটে ধরে কান্না করা শুরু করে দেয়। তা দেখে নীরার মা শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে। মেয়ের কষ্ট যে তার সহ্য হচ্ছে না। রাত 1টা। নীরব মাত্রই বাসায় ঢুকেছে। রুমে ঢুকে সে প্রথমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখে নীরা টেবিলে খাবার বাচ্ছে। নীরব সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজ করা শুরু করে। নীরা খাবার বেড়ে দিয়ে চলে যেতে নেবে, তখনই নীরব বলে ওঠে,
আজকে কি কোনো অনুষ্ঠান ছিল নাকি বাসায়? বাসায় এত সাজগোজ কেন? কিসের অনুষ্ঠান? পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছিল। কথাটা বলে নীরা চুপ হয়ে যায়। নীরব নীরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ও। নীরার কথার প্রত্যুত্তরে নীরব এমন উত্তর দেবে তা নীরা ভাবেনি। নীরবেরও বলাটা যেন নীরার কষ্ট আরো বাড়িয়ে দেয়। নীরা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। বউ বেশে ছাদে দাঁড়িয়ে আছে নীরা। একটু পরই তুর্য আর তার পরিবার আসবে কাজী সাহেবকে নিয়ে। খুব ঘরোয়াভাবে হচ্ছে তাদের বিয়ে, তাই তেমন কেউ জানে না এই বিয়ের ব্যাপারে। তুর্য তো এই বিয়ে নিয়ে অনেক খুশি। এই 3 দিন নীরাকে জ্বালিয়ে খেয়েছে ফোন করে করে। তার ধারণা ঘন্টায় ঘন্টায় ফোন করে ভালোবাসার মানুষের খবর নিলে ভালোবাসা বাড়ে। তাই সে প্রতিদিন 50 বারের ওপরেও কল করে নীরাকে, আর খোঁজ খবর নাই তার। তুর্যের এসব পাগলামিতে কেন জানি নীরার অনেক কষ্ট হয়। বারবার খালি ভাবে, আচ্ছা আমি কি তুর্যের ভালোবাসার মর্যাদা দিতে পারবো? আমি যে নীরবকে ভালোবাসি, কিন্তু এসব ভেবে কি হবে? নীরব তো আমাকে ভালোবাসে না ভেবে সবসময় একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা। কেন এমন করে নীরব তা নীরা জানে না, কিন্তু এই 3 দিন নীরা নীরবকে দেখে অনেকটা অবাক হয়েছে। যেমনই হোক, আগে তো নীরব নীরাকে ভালোবাসতো, সেই হিসেবে তার বিয়ে হচ্ছে দেখে নীরাকে তো তার কিছু বলার দরকার ছিল, যে সে যেন সুখে থাকুক অথবা নীরা যেন এই বিয়ে না করুক। তেমন কিছুই নীরব বলেনি। আগের থেকেও চুপচাপ হয়ে গেছে নীরব। আগে তো তাও রাত 1টা অথবা 2টো করে বাসায় ফিরত, আর এখন 4টে বা 5টায় করে বাসায় ফেরে। নীরার সাথে নীরবের এই 3 দিনে মনে হয় একবার দেখা হয়েছে, তাও নীরব তাকে কিছু বলেনি। ওই দিনের ও বলাটাই ছিল নীরবের শেষ কথা। এইসব নীরাকে অনেক কষ্ট দেয়। নীরা ভেবেও পায় না নীরবের এমন করার কারণ। একবার যদি তার দোষটা সে জানতো, তাহলে হয়তো সে দোষটা শুধরানোর চেষ্টা করত, কিন্তু নীরব তো তার দোষটাই বলছে না। দেখতে দেখতে তুর্য আর তার পরিবার এসে যায় কাজী সাহেবকে নিয়ে। নীরাও মিসেস মুজমালের কথা মতো তুর্যের পাশে গিয়ে বসে। কিছুক্ষণের মধ্যেই কাজী বিয়ে পড়ানো শুরু করে দেন, কিন্তু নীরা সেসবে খেয়াল নেই। তার চোখ যে একজনকে খুঁজছে, কিন্তু সে এখানে নেই। কোথায় সেটা নীরা জানে না, হয়তো বাসায় নেই। তুর্যকে কবুল বলতে বললেই তুর্য গড়গড় করে 3 বার কবুল বলে ফেলে। তাদের সবাই একসাথে হেসে দেয়, শুধু নীরা ছাড়া। তুর্যের পর কাজী সাহেব নীরাকে কবুল বলতে বলেন। নীরা কি করবে বুঝতে পারছে না। এখন যদি সে কবুল বলে ফেলে, তাহলে সে চিরদিনের জন্য তুর্যের হয়ে যাবে। কিন্তু সে তো এটা চায় না। সে চায় যেন নীরব নীরা সারা জীবনের সঙ্গী হোক, কিন্তু নিয়তি হয়তো এটা চায় না। এদিকে নীরা কিছু বলছে না দেখে কাজী সাহেব বারবার তাকে কবুল বলতে বলছে। সবার দৃষ্টি এখন নীরার দিকে। নীরা মিসেস মুজমালের দিকে তাকাতে দেখে তিনি রাগী চেহারা করে তাকিয়ে আছেন, আর তার চোখ দুটো যেন নীরাকে বলছে, তুই যদি এখন কবুল না বলিস, তাহলে তোর মাকে আর তোকে আমি রাস্তার ফকির করে ছাড়বো। এটা দেখে নীরা একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর কবুল বলতে যাবে, তার আগে কেউ একজন নীরাকে হ্যাচকাটানে নিজের কাছে নিয়ে নেয়। ঘটনাক্রমে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে। নীরা যেন ভয়ে কাঠ হয়ে আছে, কারণ সামনে নীরব দাঁড়িয়ে আছে, চোখে মুখে হিংস্রতার ছাপ। এটারই যেন ভয় পাচ্ছিলেন মিসেস মুজমাল। আর এদিকে তুর্য অবাক হয়ে তাকিয়ে আছে নীরা আর নীরবের দিকে। বসা থেকে উঠে নীরবের দিকে একটু যেয়ে বলে, নীরব, তুই এটা কি করছিস? স্যার নীরাকে। তুই কি নীরাকে ভালোবাসিস? অবশ্যই। ওর খুশির জন্য সব করতে পারবি? হ্যাঁ, কিন্তু এগুলো কেন জিজ্ঞেস করছিস? ও আমাকে ভালোবাসে। তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকিস, তাহলে ওকে বিয়ে করিস না। মানে কি বলছিস এগুলো? ফাজলামি করা বন্ধ কর নীরব, এখন আমাদের বিয়ে হবে। আমি কোনো ফাজলামি করছি না। ও আমাকে ভালোবাসে আর আমাকেই বিয়ে করবে। চাইলে জিজ্ঞেস করে দেখ। কি বলছিস নীরব? ও তোর বোন হয়, আর ওর তো এখন তুর্যের সাথে বিয়ে হচ্ছে, তাই না? তুর্যের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এখন আমার সাথে হবে। মানে? তুমি এগুলো কি বলছো বাবা? সরি আঙ্কেল, এ বিয়ে হচ্ছে না। যদি হয় তাহলে আমার আর নীরার হবে। নীরব, তুই এখন বেশি বেশি করছস। আমি কোনো বেশি বেশি করছি না। নীরা আমাকে ভালোবাসে তাই বলছি। আর তোকে তো বললাম নীরাকে জিজ্ঞেস করে দেখতে, তারপর না হয়। নীরা, তুমি কি নীরবকে ভালোবাসো? এতক্ষণ নীরা চুপচাপ সবার কথা শুনছিল। তুর্যের কথায় কি জবাব দেবে বুঝতে পারছে না। সে তো চায় যেন নীরবের সাথে তার বিয়ে হোক, কিন্তু তাহলে যে তুর্যকে ঠকানো হবে, ভেবে পাচ্ছে না কি করবে। নীরব এমন বিহেভ কেন করছে তাও বুঝতে পারছে না। নীরার মস্তিষ্ক বলছে যেন সে বলে যে সে নীরবকে ভালোবাসে না, কিন্তু মন বলছে তার উল্টোটা। অবশেষে নীরা তার মনের কথা শুনে তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, আমি নীরবকে
বলতে না দিয়ে। তাহলে তুমি আমাকে কেন বলছিলে তুমি এই বিয়েতে রাজি? তুমি অনেক খারাপ নীরা, এভাবে আমাকে না ঠকালেও তো পারতা। একবার শুধু বলতে তুমি এই বিয়েতে রাজি না, আমি খুশি খুশি এই বিয়ে করতাম না। কিন্তু এভাবে আমার মন নিয়ে খেলা না করলেও হতো। তেমন ইউ নীরা, তেমন ইউ। বলে তুর্য তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়। খুব কষ্ট হচ্ছে তার, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। নীরব তো অনেক খুশি, সে যা চেয়েছিল তাই পেয়েছে। কেমন যেন এক রহস্যময় হাসি হাসছে সে। আর মিসেস মুজমাল, তিনি তো রাগে গজগজ করছেন। তিনি কিছু বলতে যাবেন, তার আগে নীরব বলে ওঠে, এখন যদি কেউ আমার আর নীরার বিয়ের বিপক্ষে যায়, তাহলে আমি নীরাকে নিয়ে এখান থেকে যেতে বাধ্য হব। তখন কখনো এখানে আসবো না। সো বি কোয়েট। আর কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। বলে নীরব নীরার হাত শক্ত করে ধরে সোফায় বসে। আর কাজী যা যা করতে বলছে সব করছে। নীরার দিকে কেউ তাকাচ্ছেও না। নীরা কি চায় আর কি চায় না সেদিকে কারোর কোনো খেয়াল নেই। যে যার ইচ্ছা মতো সব করছে। নীরা যেন হাতের পুতুল হয়ে গেছে। দূর থেকে এসব নীরার মা দেখছে। এসব দেখে তার চোখের পানি ফেলা ছাড়া কিছুই করার নেই। নিজের মেয়েকে এভাবে হেনস্থ হতে দেখেও তিনি কিছু করতে পারছে না। এদিকে মিসেস মুজমালের রাগের শেষ নেই। তিনি কি চেয়েছিলেন আর কি হচ্ছে, আর এক মুহূর্ত তিনি এগুলো সহ্য করতে পারছেন না। তাই রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে যান। সব শেষে নীরা আর নীরবের বিয়েটা হয়, রীতিনীতি মেনে হয়ে যায়। এখন নীরা বাসর ঘরে বসে আছে। তার মা তাকে নীরবের রুমে নিয়ে এসেছে। যাওয়ার আগে নীরা তার মাকে ধরে অনেক কান্না করে। কেন যেন নীরবের সাথে বিয়ে হয়েও নীরা খুশি লাগছে না, বরং কষ্টই হচ্ছে। নীরা নিজের মাকে ধরে কিছুক্ষণ কান্না করার পর নীরার মা মেয়েকে একটু আদর করে নিজের শাড়ির আঁচল মুখে গুজে চলে যান। আর নীরা নিজের কষ্টগুলো আড়াল করে মুখে হাসি ফোটায়। ভেবেছিল নীরব আর সেই নতুন করে জীবন শুরু করবে, কিন্তু নীরব রুমে এসে যা বলে তাদের নীরার ধারণাটা ভুল প্রমাণ হয়। তাই অনেক রাতেই নীরব নিজের রুমে ঢোকে। এতক্ষণ নীরা বিছানায় বসে বসে ঝিমোচ্ছিল আর নীরবের অপেক্ষা করছিল। দরজা খোলার শব্দ শুনে সামনে তাকাতেই দেখে নীরব এসে গেছে। তাই নীরা ঠিকঠাক হয়ে বসে। নীরব দরজা লাগিয়ে ধীর পায়ে নীরার কাছে এসে বসে। নীরবকে দেখে কেমন জানি ড্রাঙ্ক মনে হচ্ছে নীরার। নীরব নীরাকে হেলতে তুলতে বলে, কি, বিয়েটা তো হয়ে গেল তাই না? তো এখন তাহলে শুরু করা যাক। মানে? বাসর রাতে যা করে তাই করব। আর কি? কি বলছেন আপনি নীরব? আমি আবার কি বলছি? শুধু বলেছি বাসর রাতে মানুষ যা করে তাই করব। তাছাড়া তোকে শাস্তিও তো দিতে হবে। কিসের শাস্তি? আরে এতদিন তো আমি তোর সাহস দেখছিলাম, আসলেই তোর অনেক সাহস। আচ্ছা, তুই কি ভেবেছিলি আমাকে না বলে তুই বিয়ে করবি? আর আমি তোকে করতে দেব? জীবনেও না। এত সহজে আমার কাছ থেকে রেহাই পাবি না তুই। দেখুন নীরব, আমি তো আপনাকে বলেছিলাম। কি বলেছিলি? তোকে পাত্রপক্ষ দেখতে এসেছিল? এটা কই বিয়ে হবে এটা তো বলিসনি। আপনি আমাকে বলার সুযোগ দেননি। তাই? অনেক সরি, কিন্তু এখন তো কিছু করার নেই বেবি। তোমাকে তো তোমার সাহসের দাম দিতে হবে। নাও কামান বেবি, আমার কাছে আসো। নীরার দিকে এগিয়ে, প্লিজ প্লিজ নীরব, আমার থেকে। আর কিছু বলতে পারলো না নীরা। তার আগে নীরব নীরার উপর ঝাঁপিয়ে পড়ে। তোমাদের বিয়েটা পুরাই সিনেমার মতো হয়েছে তাই না? হয়তো। আচ্ছা মীরা, মানে ভাবি। সমস্যা নেই, আপনি আমাকে নীরা বলতে পারেন। আচ্ছা, তুমি আর নীরব কি আগে থেকেই দুজন দুজনকে ভালোবাসতে? আচ্ছা, আজকে রাতে তুমি কি পরবা, শাড়ি নাকি গাউন? আমি তো গাউন পরবো। কেন? আরে রাতে আমি, তুমি, নীরব আর তুর্য বাইরে খেতে যাব, তাই না? আমি যাব? কিন্তু কেন? আর তাছাড়া আমাকে তো কেউ বলেনি। তোমাকে কেউ বলেনি? তাহলে হয়তো নীরব তোমাকে সারপ্রাইজ দিত, তাই বলেনি। বুঝলাম, কিন্তু আর বাইরে যাব কেন? আরে তুমি আর নীরব তো চুপি চুপি বিয়ে করে ফেলেছো, আমাদেরকে তো জানা হয়নি। তাই আমরা নীরবকে ট্রিট দিতে বলেছি। তাই তো আমাদের আজকে বাইরে খেতে নিয়ে যাবে। ও আচ্ছা, এখন চলুন, অনেকক্ষণ হয়েছে আমরা এখানে আছি, এখন যাওয়া উচিত। চলো। বলেই নীরা আর রিয়া নিচে চলে যায়। নীরা নিচে যেতেই মিসেস মুজমাল তাকে তার কাছে ডাক দেয়। নীরা মিসেস মুজমালের কাছে যেতেই তিনি বলে ওঠেন, তাহলে এসেছিস নবাব জাদি? তা কোথায় ছিলে এতক্ষণ? রিয়ার সাথে একটু ছাদে ছিলাম মা। এই তোর ওই মুখ দিয়ে আমাকে মা ডাকবি না। ভালোই তো সবাইকে নিজের হাতের
মুখ নিয়ে এসেছিস, এখন আমাকেও নিজের ফাঁদে আটকাতে চাস? জীবনও হবে না এটা। যা কাজ করতে যা। এতগুলো কাজ কে করবি, তোর মা? যাচ্ছি। চোখের পানি ফেলতে ফেলতে। নীরার খুব কষ্ট হয় এমন কথা শুনলে, কিন্তু কি বা করার আছে? সে যদি প্রতিবাদ করে তাহলে তার মা কষ্ট পাবে। আর তাছাড়া সে যতটুকু পড়াশোনা করেছে সবকিছুর সার্টিফিকেট মিসেস মুজমালের কাছে, না হলে সে অনেক আগে চলে যেত নিজের মাকে নিয়ে। নিজে কিছু করে সে তার মা বা অন্য এক ঠিকানায় থাকতে শুরু করত, কিন্তু সার্টিফিকেট ছাড়া কেই বা চাকরি দেবে ভেবেই কয়েক ফোঁটা পানি চোখ থেকে গড়িয়ে গালে পড়ে নীরার। বাসার কাজগুলো শেষ করতে করতে নীরার প্রায় দুপুর 2টো বেজে যায়। রুমে যেতে দেখে নীরব ল্যাপটপে কিছু করছে। নীরা নীরবের দিকে একবার তাকিয়ে তোয়ালে আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় কিছুক্ষণ পরে নীরা ওয়াশরুম থেকে বের হয়। এসে দেখে নীরব রুমে নেই, হয়তো বারান্দায়। আজ নীরা শাড়ি পরেছে। নীরবের শাড়ি অনেক পছন্দ। নীরব সবসময় নীরাকে বলতো যে তাদের যখন বিয়ে হবে তখন নীরাকে প্রতিদিন শাড়ি পরতে হবে, না হলে নীরব নীরার সাথে আড়ি কাটবে। আফসোস, নীরব আর সেটা নীরাকে বলবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা আয়নার সামনে দাঁড়ায়। চুল মুছতে ছিল, হঠাৎ নীরা তার কোমরে কারো স্পর্শ অনুভব করে। এতে নীরা একটু ভয় পেয়ে যায়। পেছনে ফিরতে দেখে নীরব তার কোমর ধরে তাকে জড়িয়ে ধরেছে। এতে নীরা কিছুটা অবাক হয়। এদিকে নীরব যেন একটা ঘোরের মতন আছে। নীরার গায়ে লেপ্টে থাকা গোলাপি শাড়ি, ভেজা চুল, মুখে আর ঠোঁটে বিন্দু বিন্দু পানির কণা যেন নীরবকে আরো বেশি আকর্ষণ করছে। ধীরে ধীরে সে নীরাকে নিজের সাথে মিশিয়ে নেয়। নীরা নীরবের শ্বাস প্রশ্বাস স্পষ্ট অনুভব করতে পারছে। তাতে নীরার নিঃশ্বাস যেন ঘন হয়ে যাচ্ছে। নীরব নীরার ঘাড় থেকে চুল সরিয়ে সেখানে কয়েকটা গভীরভাবে চুমু দেয়। তারপর নীরার চুলে নাক ডুবায় আর নাক ঘষতে থাকে নীরার ঘাড়ে। হঠাৎ দরজা থাকানোর শব্দে তাদের দুজনের ধ্যান ভাঙে। নীরব নীরার কাছে সরে গিয়ে আবার বারান্দায় চলে যায়। নীরা কয়েক সেকেন্ড নীরবের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর দরজা খুলতেই দেখে রিয়া দাঁড়িয়ে আছে। নীরব কি রুমে আছে? উনি বারান্দায়। কিছু কি দরকার ছিল? ওনাকে ডাকবো আমি? না না, ওর সাথে আমার কি কাজ? আমি তো শুধু বলতে এসেছিলাম খাবার খেতে নিচে তোমাদেরকে ডাকছে, আর তাড়াতাড়ি আসো, তোমাদের ছাড়া আমি খাবো না, আর আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে। রিয়ার কথা শুনে নীরা হেসে দেয়। তারপর বলে, আপনি নিচে যান, আমি নীরবকে নিয়ে আসছি। তারপর সবাই মিলে একসাথে খাবার খাবো, ঠিক আছে? আচ্ছা, তাড়াতাড়ি আসো। বলে রিয়া চলে যায়। নীরা রুমে গিয়ে দেখে নীরব এখনো বারান্দায়। তাই নীরা বারান্দায় যায়। বারান্দায় গিয়ে দেখে নীরব কার সাথে যেন কথা বলছে। তুই কিন্তু ভালো করছিস না এটা। নীরাকে এ ব্যাপারে কিছু বলবি না। সত্যি কি কিছু হয়েছে, নাকি এটা শুধুই খাবার খাওয়ার জন্য হয়েছে? তাহলে রাতে আসার সময় দেখা যাবে, এখন রাখি। বলে নীরব পেছনে ফিরতে দেখে নীরা দাঁড়িয়ে আছে। এতে নীরব একটু ঘাবড়ে যায়। তা দেখে নীরা বলে, কিছু কি হয়েছে? না, কেন? না মানে আপনাকে অনেকটা টেস্ট দেখাচ্ছে। যাই হোক, নিচে খেতে আসুন। তারপর নীরা নিচে চলে যায়। নিচে যেতেই দেখে সবাই খাবার টেবিলে বসে আছে, কিন্তু তুর্য নেই। তাতে নীরা একটা প্রশান্তির নিঃশ্বাস নেয়। তুর্যের সাথে চোখে চোখ মেলাতে এখন নীরার বিবেকে বাঁধে। এত কিছুর পর কিভাবে চোখ মেলাবে সে? তাও তো অনেকবার দেখা হয়েছে তাদের, আর দেখা হলে তুর্যের সেই কথাগুলো। খুব কষ্ট হয় নীরার। নীরা টেবিলের কাছে গিয়ে সবাইকে খাবার বাড়া শুরু করে। তা দেখে রিয়া বলে ওঠে, নীরা, তুমি খাবার বাড়ছ কেন? সার্ভেন্ট হাতে আছে, তুমি চেয়ারে বসো, আমাদের সাথে খাবে। রিয়ার কথা শুনে নীরা মিসেস মুজমালের দিকে তাকায়। তাকাতেই দেখে তিনি তাকে ইশারা করে বলছেন চেয়ারে বসতে। নীরাও কথা না বাড়িয়ে চেয়ারে বসে পড়ে। নীরা বসতে নীরব খাবার গতিতে এসে নীরার পাশে বসে পড়ে। তাতে সবাই কিছুটা অবাক হয়। তা দেখে নীরব বলে, কি হয়েছে? সবাই এভাবে তাকিয়ে আছো কেন? খাবার থেকে আমাকে সুন্দর লাগছে নাকি? নীরবের কথা শুনে সবার মুখে বিরক্তির ছাপ। সবাই যার যার মতন খাবার খাওয়া শুরু করে। খাবার খাওয়া শেষে নীরা তার মার কাছে চলে যায়, মার সাথে কিছুটা সময় কাটানোর জন্য। আর নীরব সে কোথায় যেন বাইরে গেছে। যাওয়ার আগে শুধু এটাই বলে গেছে নীরা আর রিয়া যেন রেডি থাকে, এসে তাদের রেস্টুরেন্টে নিয়ে যাবে সে। নীরবের কথা মতো নীরা আর রিয়া সন্ধ্যার দিকে রেডি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই নীরবও চলে আসে, কিন্তু তুর্যকে কোথাও দেখা যাচ্ছে না। নীরা তুর্যের কথা জিজ্ঞেস করতেও পারছে না, কারণ নীরব আছে। তাই কথা না বলে বেরিয়ে যায় নীরবের সাথে। অনেকক্ষণ থাকে তারা রেস্টুরেন্টে, কিন্তু এতটুকু সময়ে নীরব একটা কথা বলেনি। তাকে যদি কিছু জিজ্ঞাসা করা হয় তাহলে সে শুধু হু হাতে জবাব দিয়েছে।
যাতে রিয়া বিরক্ত হয়ে নীরবের সাথে কথাই বলেনি। যা বলেছে সব নীরার সাথে। এক কথায় অনেক মজা করেছে নীরা আর রিয়া। নীরবের কথা তো বাদই দিলাম। বাসায় আসার পরপরই নীরব কোথায় যেন চলে যায়। তাতে নীরা এত মাথা ঘামায় না। নীরবের তো শুধু কাজই বাইরে যাওয়া, বাসায় তো সে থাকেই না। কিন্তু এসবে নীরবকে বড্ড অচেনা লাগে নীরার। আগে তো তারা কত আনন্দ করতো একসাথে, সারাদিন গল্প করত, আর এখন নীরব তার সাথে কথাই বলে না। ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা। এই দীর্ঘশ্বাসই এখন নীরার সঙ্গী, তাছাড়া যে তার কিছুই করার নেই। তারপর রিয়া ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে নীরব এখনো আসেনি। নীরা অনেকক্ষণ অপেক্ষা করে নীরবের। অপেক্ষা করতে করতে নীরা একসময় ঘুমিয়ে যায়। মাঝরাতে নীরার মনে হয় কেউ তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। নীরা চোখ খুলতে দেখে নীরব তাকে জড়িয়ে ধরে কান্না করছে। নীরবের চোখের পানি স্পষ্ট। তা দেখে নীরার কেমন যেন কষ্ট লাগা শুরু হয়ে যায়। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হতে থাকে। জীবনের প্রথম সে নীরবকে কাঁদতে দেখছে। কাঁপা কাঁপা কণ্ঠে নীরবকে বলে, আপনার আপনার কি কিছু হয়েছে নীরব? প্লিজ আমাকে বলুন, আপনি আপনি কান্না করছেন কেন? আমার একটা কথা রাখবি নীরা? জি বলুন। আমি ডিভোর্স চাই নীরা। তুই তুর্যকে বিয়ে করে ফেল। আমি ওকে বলেছি, ও বিয়ে করতে রাজি আছে। কথাটা শোনা মাত্রই নীরা নীরবকে একটা ধাক্কা মারে। তারপরে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আপনার মাথা ঠিক আছে নীরব? আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। না, আপনি কিছু ভেবে চিন্তে বলছেন না। আপনি পাগল হয়ে গেছেন নীরব। আপনি না সত্যিই পাগল হয়ে গেছেন। আমি তোর ভালোর জন্য বলছি, তুই তুর্যকে বিয়ে করে ফেল। কথাটা শেষ হতেই নীরা নীরবকে একটা থাপ্পড় মারে। তারপর বলে, তুই একটা কাপুরুষ, সেটা তুই জানিস? কি ভেবেছিস কি আমাকে তোরা? যখন ইচ্ছে বিয়ে করবে, যখন ইচ্ছে বিয়ে ভেঙে দিবি। সাফ সাফ বল না যে তোর আর আমাকে প্রয়োজন নেই। তুই যা চেয়েছিলি তা তো পেয়ে গিয়েছিস। এখন আর আমাকে দরকার নেই, তাই তো এগুলো বলছিস। নীরা, তুই আমাকে আর একটা কথাও বলবি না। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আমার থেকে মুক্তি চাস তুই, তাই না? দিব আমি তোকে মুক্তি। তার আগে এখান থেকে চলে যাব। তোর চেহারাও আমি দেখতে চাই না। বলে নীরা কাঁদতে কাঁদতে চলে যায় রুম থেকে। রাত প্রায় 3টে। এইমাত্র ক্লান্ত শরীর নিয়ে নীরব বাসে এসেছে। রুমে ঢোকার সাথে সাথে তার চোখে নীরার চেহারা ভেসে ওঠে। ফ্লোরে হাঁটু কেড়ে বসে বলতে থাকে, কই তুই নীরা? প্লিজ চলে আয়। আমার তোকে ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পারছি না তোকে ছাড়া থাকতে, খুব কষ্ট হচ্ছে নীরা। প্লিজ চলে আয়। তোকে ছাড়া আমার অন্তরটা পুড়ে যাচ্ছে রে। প্লিজ চলে আয় জান, ভালো লাগছে না আমার। বলতে বলতে নীরব বসা থেকে উঠে যায়। হাতের কাছে যা পাচ্ছে সব এলোপাথারি মেরে ভেঙে দিচ্ছে আর নীরা নীরা বলে চিল্লাচ্ছে। তাই অনেকক্ষণ পর নীরব শান্ত হয়ে যায়। ফ্লোরে বসে কান্না করা শুরু করে দেয়। কালকে যখন নীরা কান্না করতে করতে রুম থেকে চলে যায়, তখন নীরব ভেবেছিল নীরা কতক্ষণ ছাদে থেকে আবার রুমে চলে আসবে। কিন্তু রাত থেকে প্রায় ভোর হয়ে যায়, কিন্তু নীরা রুমে আসে না। তাই নীরব ছাদে যায় নীরা কি করে তা দেখার জন্য। কিন্তু নীরব ছাদে গিয়ে দেখে নীরা নেই। এক প্রকার পাগলের মতো বাসায় এক এক কোনায় নীরাকে খুঁজতে শুরু করে, কিন্তু পায় না। অবশ্যই নীরব নীরা আর তার মায়ের রুমে যায়। সেখানে যেতে দেখে নীরার মা বিছানায় বসে বসে বই পড়ছে। দরজা খোলার শব্দ পেয়ে তিনি সামনে তাকাতে দেখেন নীরব দাঁড়িয়ে আছে। তিনি নীরবের দিকে একবার তাকিয়ে আবার বই পড়া শুরু করেন, যেন তিনি জানেন নীরব কেন এসেছে। নীরব ধীর পায়ে নীরার মার কাছে যায়। তারপর ফ্লোরে বসে মার হাত ধরে বলতে শুরু করে, মা, আমি জানি আপনি জানেন যে নীরা কোথায়। প্লিজ বলুন না আমাকে ও কোথায়। আমার খুব কষ্ট হচ্ছে ওকে ছাড়া। আমার মেয়ে যে কষ্ট পাচ্ছে নীরব, ওটার কিছু না। আমি জানি না তোমরা সবাই ওর সাথে এমন কেন করছো। আচ্ছা মানলাম সবাই ওকে পছন্দ করে না, তাই এমন খারাপ ব্যবহার করে ওর সাথে। কিন্তু তুমি তো ওকে ভালোবাসতে, তাই না? তাহলে তুমি এমন করো কেন ওর সাথে নীরব? নীরব চুপ হয়ে আছে। কিছু বলার নেই তার। কি বা বলবে সে? নীরাকে তো সে কোনো কারণ ছাড়াই কষ্ট দিয়েছে, যদিও সেটা ফুল বোঝাবুঝি ছিল। কিন্তু তার তো নীরাকে একবার জিজ্ঞেস করার দরকার ছিল, কিন্তু সেটা তো সে করেনি, বরং কষ্ট দিয়ে গেছে নীরাকে। নীরবকে কিছু বলতে না দেখে নীরার মা একটা মুচকি এসে বলে, যাও বাবা, রুমে যাও। এখান থেকে তোমার লাভ নেই। নীরা কোথায় সেটা আমি জানি না, আর যদি জানতাম তাহলেও হয়তো বলতাম না। নিজের মেয়েকে তো আর কষ্ট পেতে দেখতে পারবো না। যাও, তোমার রুমে যাও। নীরব আর কথা বাড়ালো না। কতক্ষণ নীরার মায়ের কোলে শুয়ে থেকে নীরব হঠাৎ দাঁড়িয়ে যায়। তারপর তাড়াহুড়ো করে রুম থেকে গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায় নীরাকে খোঁজার উদ্দেশ্যে।
রাস্তায় রাস্তায় পাগলের মতো নীরাকে খুঁজতে থাকে সে। কিন্তু আফসোস, সকাল থেকে রাত হয়ে যায় কিন্তু নীরার কোনো খোঁজ পায় না সে। মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে নীরবের। খুব কষ্ট হচ্ছে তার, নিঃশ্বাস নিতে পারছে না সে। বারবার একটা কথাই ভাবছে, নীরা ঠিক আছে তো, ওর সাথে কোনো খারাপ কিছু ঘটেনি ভেবেই আত্মা কেঁপে ওঠে নীরবের। তাই অনেক রাত করে বাসায় ফেরে। রুমে গিয়েই হাতের কাছে যা পায় সব ভাঙচুর করা শুরু করে দেয় আর নীরা নীরা বলে চিল্লাতে থাকে। জিনিস ছোড়াছুড়ির ফলে নীরবের কপালে একটা কাচের টুকরো লেগে কেটে যায়, ফলে রক্ত পড়া শুরু করে সেখান থেকে। কিন্তু তাতে কোনো প্রকার খেয়াল নেই নীরবের। তাই অনেকক্ষণ পর নীরব একটু শান্ত হয়, ফ্লোরে হাঁটু গেড়ে বসে কান্না করা শুরু করে। আর চোখের পানি যেন বাদ মানছে না তার। হঠাৎ নীরব কারো পায়ের আওয়াজ পায়। পায়ের আওয়াজটা ধীরে ধীরে তার একদম কাছে চলে আসে। নীরবের সামনে কে যেন একটা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। নীরব মাথা তুলে তাকাতেই দেখে নীরা দাঁড়িয়ে আছে। সাথে সাথে নীরব দাঁড়িয়ে যায়। তারপর নীরাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয় আর বলতে থাকে, তুই এত খারাপ কেন নীরা? এভাবে কেউ চলে যায়? প্লিজ আর কখনো এভাবে যাবি না, আমার না খুব কষ্ট হয়। মনের বাচ্চাদের মতো কান্না করা শুরু করে দেয় নীরব। নীরবের এমন করায় নীরার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তা সে প্রকাশ করেনি। নীরবকে নিজের কাছ থেকে সরিয়ে তাচ্ছিল্যের সাথে বলে, এতটুকুতে এই অবস্থা? সত্যি সত্যি যদি চলে যেতাম তাহলে কি করতেন? আচ্ছা, আপনি না ডিভোর্সের কথা বলেছিলেন? আমি কিন্তু রাজি আছি। তুর্যের সাথে আমাকে খুব ভালো মানাবে, তাই না? দেখবেন যখন আমার আর তুর্যের বিয়ে হবে তখন সবাই একটা কথাই বলবে, দে আর জাস্ট মেড ফর ইচ আদার, তাই না? নীরার কথায় নীরব অবাক হয়ে নীরার দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, এমন কেন বলছিস নীরা? কেন, আপনি কি শুধু আপনার ভালো বুঝেন নাকি? আমিও বুঝি, তাই সিদ্ধান্ত নিয়েছি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। নীরার মুখে এসব শুনে নীরবের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সে কিছুই বলতে পারবে না। সে তো নীরাকে বলেছিল তাকে ডিভোর্স দিতে আর তুর্যকে বিয়ে করতে। এখন তো নীরাও রাজি হয়ে গেছে, সে যা চেয়েছে তাই পেয়েছে। তাহলে আর নীরাকে দোষ দিয়ে কি লাভ? ভেবে নীরব চোখের পানি মুছে নীরার পাশ কাটিয়ে চলে যেতে নিলেই নীরা নীরবের হাত ধরে ফেলে। তারপর নীরবকে নিয়ে বিছানায় বসে। বিছানার পাশে থাকা টেবিল থেকে ফার্স্ট এড বক্স নিয়ে সেখান থেকে কাটা ছেঁড়ার মলম নিয়ে নীরবের কপালে লাগাতে শুরু করে নীরা। তাতে নীরব অবাক হয়ে নীরার দিকে তাকায়। তা দেখে নীরা একটা মুচকি এসে বলে, এত অবাক হবার কিছু নেই। আরে আপনি আমার প্রথম স্বামী। সবাই যদি জানে আমি আমার প্রথম স্বামীকে সামলাতে পারিনি, তাহলে দ্বিতীয় স্বামীকে কিভাবে সামলাবো? তাই আর কি আপনাকে ঠিকঠাক করে গুছিয়ে রাখছি, না হলে যে আবার তুর্যের খেয়াল ঠিক মতো রাখতে পারবো না। তাই আপনাকে দিয়ে না ওই প্র্যাকটিস করছি আর কি। আর তাছাড়া নীরবের সহ্য হচ্ছে না নীরার এসব কথা। তাই সে নীরার কথা শেষ হওয়ার আগেই রুম থেকে বের হয়ে যায়। আর নীরা নীরবের যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে, কেন এমন করছেন নীরব? আপনি তো এখন আমাকে ভালোবাসেন, তাহলে কেন দূরে ঠেলে দেন? আমার আর এসব সহ্য হচ্ছে না নীরব। কি হয়েছে তা প্লিজ আমাকে বলুন। এভাবে চুপ থাকলে তো কোনো কিছুর সমাধান হবে না। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা। মনের অজান্তে নীরার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। নীরা চোখের পানি মুছে প্রথমে ঘর পরিষ্কার করে, তারপর বারান্দায় গিয়ে এক কোণে বসে বসে ভাবতে থাকে, যদি রিয়া না থাকতো তাহলে সে বুঝতেই পারতো না নীরব তাকে কতটা ভালোবাসে। কালকে নীরা রুম থেকে বের হতেই নীরা রিয়ার সাথে ধাক্কা খায়। রিয়া নীরাকে এভাবে কাঁদতে দেখে বলে, কি হয়েছে নীরা, এভাবে কাঁদছো কেন? রিয়ার কথা শেষ হতেই নীরা রিয়াকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয় আর এক এক করে সব বলে দেয়, যেন রিয়াই একমাত্র মানুষ যাকে নীরা বিশ্বাস করতে পারে। নীরার কথা শেষ হতেই রিয়া রাগে গজগজ করতে করতে বলে, ভালোবাসার কদর নেই ওর কাছে, তাই তোমার সাথে এমন করেছে। তুমি একটা কাজ করো, পুরো একদিন কোথাও লুকিয়ে থাকো। আগে দেখা দরকার নীরব তোমাকে আসলেই ভালোবাসে নাকি। যদি না ভালোবাসে তাহলে তো তোমাকে খুঁজবে না, আর যদি ভালোবাসে তাহলে অবশ্যই তোমাকে পাগলের মতো খুঁজবে। তারপর না হয় ওকে জিজ্ঞেস করবো ও কেন এমন করছে। কিন্তু আমি কোথায় লুকাবো? আমার তো যাবার কোনো জায়গা নেই। তাছাড়া মাকে কি বলবো? উনিও তো আমাকে খুঁজবেন। রিয়া থাকতে তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি একটা কাজ করো, আমার রুমে লুকাও।
ওখানেও তোমাকে খুঁজতে আসবে না। আর আন্টিকে আমি উল্টাপাল্টা কিছু বলে বুঝিয়ে দিব, তুমি চিন্তা করো না। আর তোমার মাকেও সব বুঝিয়ে দিব। এমন করা কি ঠিক হবে রিয়া? অবশ্যই, অনেক কষ্ট দিয়েছে ও তোমাকে, এখন না হয় তুমি দিবা। আর তাছাড়া তুমি জেনেও যাবা নীরব তোমাকে কতটুকু ভালোবাসে। এরপর আর কি, রিয়ার কথা মতো নীরা তার রুমে লুকিয়ে যায়। প্ল্যান মোতাবেক নীরব ওই রুমে নীরাকে খুঁজতে আসে না, তবে 3-4 বার উকি ঝুঁকি দিয়েছিল সে, কিন্তু নীরাকে দেখেনি। আর নীরব প্রমাণও করে দেয় সে নীরাকে কতটা ভালোবাসে, তবে সেটা সে কেন প্রকাশ করতে চায় না সেটা নীরা জানে না। একটা দীর্ঘশ্বাস পেলে নীরা পাশের দেওয়ালটাই হেলান দেয়। তারপর নীরবের সাথে ছোটবেলায় তার কাটানো কিছু বেস্ট সময়ের কথা ভাবতে থাকে। অতীতের কথা ভাবতে ভাবতে নীরা কখন যে ঘুমিয়ে পড়ে তা সে জানে না। সকালে ঘুম থেকে উঠতেই নীরা নিজেকে বিছানায় আবিষ্কার করে, কিন্তু সে তো বারান্দায় ছিল। তাহলে কে আনলো তাকে? নীরব। কিন্তু সে কোথায়? ভেবে নীরা বিছানা থেকে নামতে যাবে, তখনই নীরা টেবিলে থাকা কাগজের দিকে চোখ যায়। নীরা আগ্রহ নিয়ে কাগজটা হাতে নেয়, তারপর পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল, প্রিয় নীরা, আশা করি আমি চলে যাওয়ার পর তুই ভালো থাকবি, কিন্তু যদি তুই আমাকে ভালোবাসিস তাহলে এটা পড়ার পর হয়তো আর থাকবি না। আমি অনেক স্বার্থপর জানিস, তাই তো আমার এসব করার কারণ তোকে বলে যাচ্ছি, যাতে তুই আমাকে ভুল না বুঝিস, অথবা এই জন্য যে তুই তুরিয়ের সাথে সুখী না থাকিস। জানিস নীরা, কালকে রাতে যখন তুই ওগুলো বলছিলি, কষ্টের থেকে বেশি আমার হিংসে হচ্ছিল। আমার নীরা অন্য কাউকে কেন ভালোবাসবে? সেটাই তো শুধু আমার অধিকার, তাই না? কিন্তু কয়েকদিন পর তা হয়তো থাকবে না। জানিস নীরা, আমি তোর সাথে এমন কেন করেছি? একজন অচেনা মানুষের কারণে। সে কে, মেয়ে নাকি ছেলে, আমি কিছুই জানি না। শুধু এতটুকুই জানি সে মার কাছে তোর বদনাম করত, তাই মা তোকে পছন্দ করতো না। মা কখনোই চাইতো না আমি তোর সাথে মিশি, তাই মা আমাকে বিদেশে পাঠিয়ে দেয়। আমিও যাই, কারণ আমিও ভেবেছিলাম যত দূরে থাকবো তোর জন্য আমার তত ভালোবাসা বাড়বে। কিন্তু সেটা আমার ক্ষেত্রে হয়নি। বিদেশে কয়েকদিন থাকার পরেই কেউ আমাকে তোর আর তুর্যের বিশ্রী বিশ্রী ছবি পাঠাতো, তাতে আমার অনেক রাগ লাগতো। পরে ভাবতাম হয়তো কেউ এটা এডিট করে আমাকে পাঠাচ্ছে, কিন্তু তাও একটা মনে সন্দেহ থাকতো। তাই তোকে জিজ্ঞেস করতাম, তুই আজকে তুর্যের সাথে দেখা করছিস নাকি? তুই হ্যাঁ বলতি, যা আমাকে আরও রাগিয়ে দিত। তাই তোর সাথে কথা বলা বন্ধ করে দিই। যখন বাংলাদেশে আসি তখনও একই অবস্থা। তুই তুর্যের সাথে আমার সামনে কথা বলতি, তাও হেসে হেসে। মাঝে মাঝে তো তুর্য তোর হাতও ধরতো, যা আমার সহ্য হতো না। তাই সব রাগ তোর ওপর ঝাড়তাম, তোকেই দোষী ভাবতাম। এক সময় ভেবেছিলাম তোকে আর কষ্ট দেব না, কিন্তু তুর্যের সাথে তোকে দেখলে অনেক কষ্ট হতো। কেন জানি রাগ সামলাতে পারতাম না, তাই তোকে দূরে দূরে ঠেলে দিতাম। সারাদিন বাসায় থাকতাম না, যাতে তোকে ভুলতে পারি, তোর চেহারা যেন আমাকে না দেখতে হয়। কিন্তু মন সবসময় তোকে কাছে চাইতো। তারপর ওই দিন যখন তুই বললি যে তোকে পাত্রপক্ষ দেখতে এসেছে, আমি এতে এত পাত্তা দেইনি। কিন্তু তোর বিয়ের দিন জানতে পারি তোর বিয়ে হচ্ছে, তাও আবার তুর্যের সাথে। ব্যাস রাগ উঠে যায় আমার, তাই ওভাবে বিয়ে করি তোকে। জানিস, আমি মানতে পারছিলাম না তুই এমনটা করবি। ছাদে বসে বসে অনেক ড্রিঙ্কস করেছি, তাই আমার হোশ ছিল না। আর সেজন্যই ওই দিন রাতে আমি তোর সাথে জোর করি। কিন্তু বিশ্বাস কর, আমি তেমনটা করতে চাইনি, ভুল হয়ে গিয়েছিল। কিন্তু ওই যে আমার রাগ, তাই তোর সাথে রাব ব্যবহার করতাম। ভেবেছিলাম এভাবেই তোকে সারা জীবন কষ্ট দিয়ে যাব, কিন্তু ওই যে তোকে ভালোবাসি, তাই তোকে কষ্ট দিলে আমারও কষ্ট হতো। তাই তোকে আর কষ্ট দেব না ভেবেই আবার ভালোবাসে আপন করতে চেয়েছিলাম। কিন্তু কোথায় যেন বাধতো। এত কষ্ট দেওয়ার পরও কি তুই আমাকে মেনে নিবি? হয়তো না, তাও চেষ্টা চালিয়ে গেছি, কিন্তু সেটাও হয়তো আমার কপালে ছিল না। আমি যে তোকে প্রকৃত সুখ দিতে পারবো না নীরা, আমি যে কোনোদিন বাবা হতে পারবো না। এতটুকু পড়তে নীরার চোখ ছানা বড়া হয়ে যায়। তার যেন পা থেকে মাটি সরে যাচ্ছে। কোনো মতে নিজেকে সামলে আবার পড়তে শুরু করে চিঠিটা। তোর মনে আছে নীরা, ছোটবেলায় আমি তুই একটা লেখে যেতাম মন খারাপ থাকলে, বেশি আনন্দ হলে, অথবা এমনি। জানিস নীরা, বিদেশ থেকে আসার পর আমি প্রায় সেখানে যেতাম। ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়লে অনেক শান্তি লাগতো। কিন্তু একটা প্রশ্ন বারবার মনে হতো, যে তুই কেন আমার সাথে এমন করলি, কেন আমাকে ঠকালি? তোর যে এমন কি করেছিল যে তুই আমাকে ভুলে গিয়েছিস? এই প্রশ্নগুলো আর তোর যে ছবিগুলো আমার মস্তিষ্কে খুব বাজেভাবে গেঁথে গিয়েছিল।
যা তোর কাছে আমাকে আসতে বারবার আটকাতো। কিন্তু তুই আমার ভালোবাসার থেকে বেশি আমার নেশা, আমার বদ অভ্যাস হয়ে গিয়েছিলি। হয়তো এ কারণেই চাইলেও আমি তোর কাছ থেকে দূরে আসতে পারি না, হয়তো এ কারণেই চাইলেও আমি তোর কাছ থেকে দূরে সরে আসতে পারি না। কালকে যখন তুই গোসল করে বের হলি, তোর ভেজা চুল, শরীরে লেপ্টে থাকা শাড়ি, মুখে বিন্দু বিন্দু ঘাম খুব আকর্ষণ করছিল আমাকে। তার চেয়েও বেশি আকর্ষণ করছিল তোর ওই গোলাপি ঠোঁটগুলো। নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ছিল আমার, তাই ঘরের মধ্যে তোকে নিজের কাছে একদম টেনে নিয়েছিলাম। দরজা ধাক্কানোর ফলে আমার হোশ আসে। যত দ্রুত সম্ভব বারান্দায় চলে আসি। বারান্দায় চলে আসতেই তুর্য আমাকে কল দেয়। হয়তো অবাক হচ্ছিস তুর্য আমাকে কেন কল করলো। বিয়ের পরে যখন তোর আর তুর্যের প্রথম দেখা হলো, তোরা দুজন দুজনকে দেখে কী সব বলছিলি, যা আমার একদম সহ্য হচ্ছিল না। তাই তোর সাথে খারাপ ব্যবহার করি। কিন্তু তাতে মনে হচ্ছিল আমার কষ্ট যেন আরও বেড়ে গেছে, ভালো লাগছিল না কিছু। তাই লেকের ওখানে চলে যাই। সেখানে গিয়ে নিজেকে কিছুটা শান্ত মনে হচ্ছিল। হঠাৎ একজন বলে ওঠে, ভেবেছিলাম আমার ভালোবাসা কেড়ে তুই আনন্দে আছিস, কিন্তু এখন দেখি তার উল্টোটা। তুই এমন কেন করেছিস নীরব? তুই কি নীরাকে কিছু করেছিস? যদি করে থাকিস তাহলে তোকে কিন্তু আমি ছাড়বো না। আমার নীরাকে কষ্ট দেওয়ার শাস্তি দেব তোকে। কণ্ঠটা শুনে বুঝে গিয়েছিলাম এটা কে। এমনি মাথা গরম ছিল। তুর্য এসে আরও মাথা গরম করে দেয়। কানে বারবার একটা কথাই বাজছিল, আমার নীরা। রাগের মাথায় পিছনে ফিরে তুর্যকে মারা শুরু করে দিই। কিছুক্ষণ পর তুর্য আমাকে মারা শুরু করে। মারার এক পর্যায়ে হঠাৎ আমি বমি করে দিই, রক্ত বমি, আর সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। পাশেই তুর্য বসেছিল। ওকে দেখে রাগে আমার মাথা ফেটে যাচ্ছিল। আমি কিছু বলতে যাব, তখনই ও বলে ওঠে, কেন এমন করছিস নীরব? আমি জানি নীরাকে তুই কষ্ট দিচ্ছিস, তোদের দেখলে বোঝা যায়। বল না, নীরাকে কেন কষ্ট দিচ্ছিস তুই? ওর কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারিনি। শুরু থেকে শেষ পর্যন্ত সব এক এক করে বলে দিই। আমার কথা শেষ হতেই তুর্য বলে, তোর আর ওর মধ্যে এমন কিছুই হয়নি। আর এটাও বলে যে এগুলো হয়তো কোনো প্ল্যান হতে পারে, কারণ পরিবারের কেউই তো আমাকে তোর কাছে যেতে দেয় না। তাছাড়া ও যদি এমন ইচ্ছে করতো তাহলে নীরা বলার সাথে সাথেই কেন বিয়েটা ভেঙে দিত। ভেবে দেখলাম এটা সত্যিও হতে পারে, কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। বুঝতে পারছিলাম না কে এমন করেছে। কথার মাঝখানেই ডাক্তার এসে যান। তুর্য আমাকে কিছু বলতে চাচ্ছিল কিন্তু পারেনি। ডাক্তার আমাকে কিছু টেস্ট দেয়, যা বিকেলের দিকে করতে হবে, আর রাত্রে এটা রিপোর্ট পেয়ে যাব। তাই দুপুরে তুর্য আমাকে ফোন দেয় যেন আমি 3টার দিকে বাইর হই, আমার টেস্ট করানো হবে। আমিও খাবার খেয়ে চলে যাই। আস্তে আস্তে আমার সন্ধে হয়ে যায়। এসেই তোকে আর রিয়াকে নিয়ে রেস্টুরেন্টে চলে যাই। তুর্যকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ও তোর সামনে আসতে চাচ্ছিল না। ওর কারণে আমাদের এত ঝামেলা হয়েছে। ও গেলে হয়তো আরও হবে। সত্যি বলতে আমি চাইও নি যে ও আমাদের সাথে যাক। আমি তো স্বার্থপর, তাই একটু স্বার্থপরতা করে ওকে আর জোর করিনি। তোদের বাসায় দিয়েই আমি তুর্যকে নিয়ে হাসপাতালে যাই। কিছুক্ষণের মধ্যেই আমি আমার রিপোর্টটা পেয়ে যাই। বিশ্বাস কর নীরা, যখন জানতে পারে আমি বাবা হতে পারবো না, পুরো পৃথিবীটাই যেন আমার অন্ধকার হয়ে যায়। ভেবেছিলাম সব ভুলে গিয়ে তোকে আমি আবার নতুন করে জীবন শুরু করব। আমাদের অনেকগুলো বেবি হবে। প্রথম মেয়ের নাম হবে রৌদ্রী আর ছেলের নাম হবে রৌদ্র। কিন্তু সেটা আর হবে না রে। আমার স্বপ্নটা স্বপ্নই থাকবে। পরক্ষণে মনে তোকে তো আমি অনেক কষ্ট দিয়েছি। এখন এটা জানলে হয়তো তুই আরও কষ্ট পাবি। তাই তুর্যকে বলি যেন ও তোকে বিয়ে করে ফেলে। প্রথমে ও রাজি হয়নি, অনেক জোর করার পর রাজি হয়েছে। আচ্ছা শোন, তোর আর তুর্যের বিয়ে হলে তোদের ছেলেমেয়ের নাম এগুলো রাখিস, আর যদি পারিস আমাকে মাফ করে দিস। জানিস নীরা, আমি চাই না তুই আমাকে ভুলে যাস। তুই যেমন আমার অন্তরের সাথে মিশে আছিস, তেমনই আমিও যেন তোর অন্তরে মিশে থাকি। তাই চিঠিটা লিখলাম। আর কি বলবো বুঝতে পারছি না, তাই বিদায় নিচ্ছি তোর কাছ থেকে। ভালো থাকিস। ইতি তোর সব কষ্টের কারণ, নীরব। চিঠিটা হাত থেকে পড়ে যায় নীরার। নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে। তাড়াতাড়ি করে রুম থেকে বের হয় সে। দ্রুত পায়ে বাসা থেকে বের হচ্ছে নীরা। উদ্দেশ্য নীরবকে খুঁজবে সে। বের হওয়ার সময় মিসেস মুজমাল অনেক জিজ্ঞাসা করেছিল নীরা কোথায় যাচ্ছে, কিন্তু নীরা কোনো উত্তর দেয়নি। বাড়ির বাইরে আসতে নীরা কার সাথে যেন ধাক্কা খায়। সামনে তাকাতে দেখে তুর্য। তুর্যকে দেখতেই নীরার যেন একটু স্বস্তি পায়। তুর্যকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুর্য দেখুন না, নীরব জানে কোথায় চলে গেছে। ওকে আমার কাছে নিয়ে আসুন না। আর পারছি না এগুলো সহ্য করতে। বলুন না, বলুন না ওকে এনে দিবেন আমার কাছে। ভাই হয়ে বোনের এই আবদারটা রাখবেন প্লিজ।
শান্ত হও নীরা। নীরব যদি কোথাও যায় তাহলে লন্ডনে যাবে, আর আজকে লন্ডনের ফ্লাইট রাত 10টা ছাড়া আর নেই। আমি জানতাম ও এমন কিছু করবে, তাই আগে থেকেই সব খোঁজ খবর নিয়ে রয়েছি। তুমি চিন্তা করো না, এখনো আমাদের কাছে অনেক সময় আছে। কিন্তু কিন্তু আপনি জানেন কিভাবে নীরব লন্ডন যাবে? সোজা হয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে, কালকেও আমাকে বলছিল যেন আমি তোমাকে বিয়ে করি, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না, তাই ও আমাকে জোর করছিল। কথার এক পর্যায়ে ও বলছিল ও নাকি লন্ডনে চলে যাবে, আর তোমাকেও 2-3 মাস পর লন্ডন থেকে ডিভোর্স লেটার পাঠাবে। আচ্ছা এখন এগুলো বাদ দাও, আমাদের নীরবকে খুঁজতে হবে। তাড়াতাড়ি চলুন। তারপর তুর্য আর নীরা মিলে নীরবকে অনেক জায়গায় খুঁজতে থাকে, বাস স্টেশন থেকে শুরু করে এয়ারপোর্ট, সব জায়গায়, কিন্তু কোথাও পায় না। রাত 8টার দিকে নীরা আর তুর্য নীরবদের বাসার কাছে যে এয়ারপোর্ট আছে সেখানে নীরবকে খুঁজতে যায়। এই নিয়ে 2 বার খুঁজতে যাচ্ছে এই এয়ারপোর্টে নীরা আর তুর্য। এবারও তারা নীরবকে পায় না। খুব অস্বস্তি হচ্ছে নীরার। জানালার দিকে তাকিয়ে আছে সে। বাইরে সেই লেক দেখা যাচ্ছে যেখানে নীরা আর নীরব ছোটবেলায় আসতো। হঠাৎ নীরা কাউকে লেকে দাঁড়িয়ে থাকতে দেখে। গায়ের গরম দেখে মনে হচ্ছে এটা নীরব। নীরা তাড়াতাড়ি তুর্যকে গাড়ি থামাতে বলে। গাড়ি থামাতেই নীরা দৌড়ে গিয়ে ওই ছেলেটার দিকে এগোতে থাকে। ছেলেটার একটু কাছে যেতেই নীরা বুঝতে পারে এটা নীরব। মুহূর্তেই নীরা রেগে যায়। নীরবের কাছে গিয়ে তার কলার জোরে টান দেয়। তাতে নীরব একটু অবাক হয়ে যায়। কলার টান দেওয়া ব্যক্তিকে দেখতেই নীরব আরো চমকে যায়। নীরা নীরবকে জোরে একটা থাপ্পড় মারে, তারপর বলে, কি সমস্যা কি আপনার? আমাকে কি মানুষ মনে হয় না আপনার? আপনি যা ইচ্ছে তাই করবেন আর আমি চুপ করে সব মেনে নিব? জীবনেও না। এখন থেকে আপনি আমার কথা শুনবেন। আর কি যেন বলেছিলেন? আমার সুখের জন্য আপনি আমার কাছ থেকে চলে যাচ্ছেন। আমি যেন কষ্ট না পাই সেজন্য চলে যাচ্ছে। কে বলেছিল আপনাকে আপনি চলে গেলে আমি সুখে থাকবো, আনন্দে থাকবো? আরে আমার আনন্দ তো আপনার মাঝে। আচ্ছা সন্তানে কি সব? বেবি তো অ্যাডপ্ট করা যায়, তাই না? আমার যদি এমন হতো তাহলে কি আপনি আমাকে ছেড়ে যেতেন? যেতেন না, তাই না? তাহলে ভাবলেন কিভাবে আপনাকে ছেড়ে দিব? অসভ্য লোক কোথাকার, সবসময় নিজেরটা বুঝে। আসবেন না আপনি আমার কাছে, যেখানে ইচ্ছে সেখানে যান। একসাথে গড়গড় করে কথাগুলো বলে ফেলে নীরা। নীরব এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নীরা সেখান থেকে চলে যেতে নাই, কিন্তু 5 কদমই চলতেই থেমে যায়। কি অসভ্য লোকটা রে বাবা! আমি বলেছি দেখে আমার কাছেও আসবে না, একবারও আমাকে আটকালো না। রাগে নীরার গা জ্বরে যাচ্ছে। আবার নীরবের কাছে ফিরে গিয়ে তার কলার ধরে নিজের মুখের একদম কাছে এসে বলে, অসভ্য উগান্ডার গন্ডার তেলাপোকা! এত অসভ্য কেন আপনি? হ্যাঁ, আমি বললেই আপনি আমাকে আটকাবেন না? অসভ্য, অসহ্য। আর কিছু বলার আগে নীরব নীরাকে শক্ত করে জড়িয়ে ধরে। নীরব একটা মুচকি হেসে নীরবকে জড়িয়ে ধরে। দূর থেকে এই সব কিছু তুর্য দেখছে। ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখে খুব কষ্ট হচ্ছে তার, কিন্তু মনের এক কোণে শান্তিও লাগছে। এবার হয়তো নীরা সুখে থাকবে, আনন্দে দিন কাটবে তার ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে তুর্য। প্রায় 2 ঘন্টা ধরে তুর্য, নীরা আর নীরব ঘাসে বসে বসে গল্প করছে। আচ্ছা তুই কোথায় ছিলি বলতো? তোকে খুঁজে পাচ্ছিলাম না কেন আমরা? আমি তো পাশের এয়ারপোর্টে ছিলাম। আমরা তো আপনাকে সেখানে 3 বারের মতো খুঁজেছি, তাহলে পাইনি কেন? মানে আমি বাথরুমে লুকিয়েছিলাম। কথাটা শোনা মাত্রই নীরা আর তুর্য দুজনেই জোরে জোরে হেসে দেয়। হাসার এক পর্যায়ে নীরা হাসা বন্ধ করে দেয়। নীরবের দিকে তাকিয়ে বলে, আচ্ছা নীরব, আপনি চিঠিতে লিখেছিলেন আপনার আর তুর্যের ঝগড়া হয়েছে, আর তখনই আপনি রক্তবমি করেন। হঠাৎ রক্তবমি কেন হয়েছিল? আসলে তো আমি তো এত ভাবিনি। হয়তো আমার সমস্যাটার কারণে। আপনার বাবা হবার বা না হবার সাথে রক্তবমির কি সম্পর্ক? আমার মনে হচ্ছে কেউ আপনার সাথে কিছু একটা করেছে, যার ফলে আপনি। কিন্তু এমনটা তোমার কেন মনে হচ্ছে? আপনার মনে আছে নীরব, ছোটবেলায় আপনি দুষ্টুমি করতে গিয়ে মারাত্মকভাবে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা পান। এতে ডাক্তারদের আশঙ্কা ছিল আপনি আর কোনোদিন বাবা হতে পারবেন কিনা। আর তখনই টেস্ট করানোর পর সব তো পজিটিভ ছিল, তাহলে এখন কেন? হয়তো ওইটা ইনফেক্ট এখন হচ্ছে। না, আমার মনে হচ্ছে এমন ইচ্ছে করে করানো হয়েছে। তাছাড়া আমরা এখনো জানি না নীরবকে ওই বাজে ছবিগুলো কে পাঠিয়েছে। আপনাদের কি কারোর উপর সন্দেহ হয়? আমার আছে।
কার উপর? মার উপর? না, তাহলে যারা এমন করেছে তারা হয়তো তাদের ভালো চায় না। মানে যারা বলতে তুই কি বোঝাচ্ছিস? কথাটা শুনে তুর্য একটা বাঁকা হাসি দেয়, তারপর বলে, রাগে মাথা ফেটে যাচ্ছে নীরবের। কে করেছে তাদের সাথে এমন? তা জানা সত্ত্বেও সে এখনো কিছু করতে পারছে না। সেটা আরো রাগিয়ে তুলছে নীরবকে। নীরা তুর্য শান্ত থাকতে পারলেও নীরব নিজেকে শান্ত করতে পারছে না। তার আপনজনেরাই তার শত্রু, এটা সে কিভাবে মানবে? নীরার মনও ভালো নেই, বুঝতে পারছে না এটা কি আদৌ সম্ভব। এমন করার কারণ কি তা সবার জানতে হবে, না হলে যে মনটা শান্ত হবে না। খুব কষ্ট হচ্ছে নিজেকে শান্ত রাখতে। তারা বাসায় ঢুকতে দেখে সবাই টেবিলে বসে খাবার খাচ্ছে। তারা যে এতক্ষণ বাসায় ছিল না এতে কারো কোনো কিছু যায় আসে না। কোনো চিন্তার ছাপ নেই তাদের মাঝে, আরাম করে খাবার খাচ্ছে তারা। সবচেয়ে অবাক করার বিষয় হলো মিস্টার আজিজ মানে নীরবের বাবাও আছেন সাথে। তিনি এখানে কেন, বা তারা নেই তা জানা সত্ত্বেও এত শান্ত কিভাবে? তা নিয়ে নীরব বা তুর্যের কোনো মাথা ব্যথা নেই, কারণ তারা জানে তিনি এখানে কেন, আর কেনই বা এত শান্ত। মিস্টার আজিজকে দেখে নীরব আর তুর্যের মুখে এক রহস্যজনক হাসি চলে আসে। এবার এনাদের খেলা জমবে, তাদের আর বেশি অপেক্ষা করতে হবে না। চোর তো নিজেই ধরা দিয়েছে তাদেরকে, এবার সব সত্যি জানার পালা। নীরব তুর্য টেবিলে বসতেই মিসেস মুজমাল বলে ওঠেন, কিরে তোরা সকাল সকাল কই গিয়েছিলি? আর নীরা যাওয়ার সময় বলে তো যাবি, কই গিয়েছিস? এত ডাকলাম তাও তোর কানে যায়নি। দেখ তো কতবার কল দিয়েছি। আর নীরব, তোর কোনো খেয়াল আছে? তোর বাবা এতক্ষণ ধরে তোদের জন্য বসে আছে। রাগী ভাব নিয়ে গড়গড় করে কথাগুলো বললেন মিসেস মুজমাল। এতে নীরবের কোনো ভ্রুক্ষেপ নেই, সে তো রাগে আগুন হয়ে আছে। এদিকে মিসেস মুজমাল ছেলের উত্তরের আশায় বসে আছেন, কিন্তু নীরব কিছু বলছে না দেখে তুর্য বলে ওঠে, আসলে আন্টি এটা কাজে ব্যস্ত ছিলাম তো তাই। মিসেস মুজমাল কিছু বলতে যাবে, তার আগে মিস্টার আজিজ বলে ওঠেন, আমি শুনেছি তোর আর নীরার বলে বিয়ে হয়েছে, এটা কি সত্যি? তুই তো আমাকে তোর সব কথা বলতে, এটা কেন বলিসনি? আমাকে বলতেই আমি তোর আর নীরার বিয়ে করিয়ে দিতাম, এইভাবে না করলেও তো পারতি। নীরবের সহ্য হচ্ছে না কথাগুলো, সে কোনো মতে নিজের রাগ কন্ট্রোল করছে। নীরবকে কিছু বলতে না দেখে মিস্টার আজিজ আবার বলে ওঠেন, কি রে, আমি তোকে কিছু বলেছি? আপনি এত নাটক কিভাবে জানেন মিস্টার আজিজ? লজ্জা করে না এগুলো বলতে? কি বলছিস তুই এগুলো? আমি কি বলছি আপনি জানেন না? ইচ্ছে তো করছে আপনাকে মাটিতে পুঁতে দেই। বলে নীরব হাতের কাছে থাকা মগ ফ্লোরে ছুঁড়ে মারে। সাথে সাথে সবাই উঠে দাঁড়ায়। নীরবের এমন বিহেভে মিসেস মুজমাল বলে ওঠেন, কি করছিস তুই নীরব? বাবার সাথে কি এমন ভাবে কথা বলে? মা তুমি চুপ থাকো, আমি যা করছি তা শুধু দেখো। আজ তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হবে। মানে কি বলছি? নীরা, মাকে চুপ থাকতে বলো। আর মিস্টার আজিজ, বুঝেই তো গিয়েছেন, আমরা সব জেনে গেছি। তাহলে এখন সুন্দর করে বলে দিন আপনি এমন কেন করেছেন। আমি চাই না আপনার গায়ে হাত তুলতে। নীরবের কথা শুনে আজিজ ভয় পেয়ে যায়, কিছু বলতে নেবে তার আগেই রুমি মানে নীরার মা বলে ওঠেন, নীরব বাবা শান্ত হও, কি হয়েছে তা একটু খুলে বাবা মা, তুমিও তো দেখি ভালোই নাটক জানো। যেভাবে বলছো যেন তুমি কিছুই জানো না। বলো না, কেন করলে এমন? নিজের মেয়ের সাথে এমনটা করতে পারলে তুমি? আর রিয়া, আপনাকে তো আমি নিজের বোনের মতো ভালোবাসতাম, বিশ্বাস করতাম। আপনি এভাবে ঠকালেন আমাকে। নীরার কথা শুনে রিয়া কেঁদে দেয়, কান্না করতে করতে বলে, আমি ইচ্ছা করে করিনি নীরা, আমাকে ওরা ব্ল্যাকমেল করেছে। তুমি তো জানো আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। ওরা আমাকে বলেছে আমি যদি এমন করি তাহলে ওরা আমাকে বাবার চিকিৎসার জন্য টাকা দিবে। বুঝলাম তুমি টাকার জন্য এমন করেছো, কিন্তু মিস্টার আসিস আর মিসেস রুমি, আপনারা এমন কেন করছেন? নিজেদের ছেলে মেয়ের সাথে এমন কেউ করে? মিস রুমি, আপনি তো নীরাকে এত ভালোবাসতেন, তাকে আপনি এভাবে কেন করলেন? কে বলেছে নীরা আমার সন্তান? মানে? হ্যাঁ, নীরা আমার সন্তান না, নীরব আমার সন্তান। মিসেস মুজমাল চুপ হয়ে সব শুনছিল। রুমির এমন কথা শুনে কিছু বলতে যাবে, তার আগেই নীরা ইশারা দিয়ে চুপ থাকতে বলে, আর যা হচ্ছে তা চুপচাপ দেখতে। এতে মিসেস মুজমাল চুপ হয়ে যান।
আর রুমি আবার বলতে থাকে, সব তো জেনেই গেছো, তাই সব লুকিয়ে রেখে কি লাভ? তাছাড়া তোমাদেরও জানা উচিত আমরা কতটা চালাক। এত কথা না বলে আসল কারণটা বলবেন নাকি হাত তুলবো? মুখ সামনে কথা বল। জাস্ট শাট আপ মিস্টার আজিজ। আর এই যে রুমি, বলা শুরু করুন, নাহলে তুর্য যা বললো তা করব। আমার যখন আজানের সাথে বিয়ের কথা হচ্ছিল তখন আমার আজানকে পছন্দ হয়নি, আজিজকে হয়েছিল। কিন্তু আজিজ আগে থেকেই ম্যারিড ছিল, এতে আমার ভীষণ রাগ হয়। প্রতিনিয়তই এই মহিলার উপর হিংসে হতো। আমার আজিজকে চাই, তাই আমি আজানকে বিয়ে করি। তারপর নানাভাবে আজানের সাথে সম্পর্কে জড়াতে চেষ্টা করি। আজিজ প্রথমে না বললেও পরে সেও আমাকে ভালোবেসে ফেলে। তারপর থেকে শুরু হয় আমাদের প্রেম। বিয়ের কদিন পরই আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। আমি খুব ভালো করেই জানতাম এটা আজানের না, আজিজের সন্তান, কারণ আজানের সাথে আমার তেমন কোনো সম্পর্কই ছিল না। কিন্তু বোকা আজান ভেবেছিল এটা ওরই সন্তান। খুব যত্ন করা শুরু করে আমার। তখন আবার এই মহিলাও প্রেগনেন্ট ছিল। আমি আর আজিজ কিছুতেই এই মহিলা আর আজানকে জানতে দিতাম না যে আমাদের দুইজনের মাঝে এগুলো চলছে। আমার আর এই মহিলা 9 মাসের সময় দুজনেরই একসাথে লিভার পেন হয়। দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার সবচেয়ে অবাক করা বিষয় হলো দুজনেরই ছেলে হয়, বাট এই মহিলাটার ছেলে মারা যায়। এতে এই মহিলা একদম পাগল হয়ে যায়। আমি তো মনে মনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু কোথা থেকে যেন আজিজের এই মহিলার প্রতি আবার ভালোবাসা জাগে। আমাকে রিকোয়েস্ট করে আমি আর আজিজ যেন এই সন্তান আজিজকে দিয়ে দিই। আজিজ রাজি হচ্ছিল না দেখে আমি ওকে নানাভাবে রাজি করাই এই বাচ্চাটা যেন আজিজকে দিয়ে দিই। শেষ পর্যন্ত আজান রাজি হয়। এর 3 বছর পরেও যখন আজান দেখে আমি তার সাথে কোনো শারীরিক সম্পর্কে জড়াচ্ছি না, তাছাড়া আজিজের সাথে আমার কিছু হয়নি, তাই আমার বাচ্চা হচ্ছিল না, তাই আজান একটা মেয়েকে আনে অনাথ আশ্রম থেকে। তার নাকি মেয়েটাকে অনেক ভালো লেগেছে আর সে এই মেয়েটাকে পালতে চায়। তখন আমি মানা করা সত্ত্বেও ও মেয়েটাকে বাসায় এনে বড় করা শুরু করে। আমার ওই মেয়েটাকে জাস্ট সহ্য হতো না, ইচ্ছা করতো গলা টিপে মেরে ফেলি। আচ্ছা, তোমরা জানো এই মেয়েটা কে? আমি এক্স্যাক্টলি, তোকে আমার আগেও সহ্য হতো না, এখনো হয় না। তাহলে এতদিন নাটক কেন করলেন? নীরবের কথা শুনে রুমি একটা মুচকি হাসি দেয়, তারপর বলে, আজান অনেক শাতির ছিল। ও প্রথম থেকেই জানতো আমার আজিজের সাথে কিছু চলছে, কিন্তু কিছু বলেনি। যখন দেখে আমি নীরার সাথে খারাপ ব্যবহার করি তখন ও আমাকে থ্রেট দেওয়া শুরু করে। আমি যদি নীরাকে ভালো ব্যবহার না করি তাহলে ওই মহিলাকে সব বলে দিবে। আমিও বলি যে বললে কি হবে, এই মহিলা তো আমাদের কিছু করতে পারবে না। কিন্তু আজিজকে যখন বলি আজান এমনটা বলেছে, তখন আজিজ বলে আজানকে মেরে ফেলবে। আমি চাইনি আজানকে মেরে ফেলতে। আজিজকে বলি যে আজানকে কেন মারতে হবে, ও যদি এই মহিলাকে সব বলে দেয় তাহলে তো আমাদেরই ভালো হবে। এই মহিলা আমাদের জীবন থেকে চলে যাবে আর আজান পড়ে থাকবে এক কোনায়। কিন্তু আজিজ রাজি হয়নি, কারণ আজিজের সব সম্পত্তি মহিলার নামে। একে যদি মেরে ফেলে তাহলে সব সম্পত্তি অনাথ আশ্রমে চলে যাবে। তাই বাধ্য হয়ে আজানকে মেরে ফেলি। আজান যখন অফিসে যাচ্ছিল তখন একটা ট্রাক দিয়ে ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করাই, আর এমন ভাবে করাই যাতে এটা দেখে মনে হয় এটা অ্যাক্সিডেন্ট। প্ল্যান মোতাবেক কেউ জানতে পারেনি, সবাই অ্যাক্সিডেন্টই মনে করেছে। কিন্তু বিপত্তি হয় নীরাকে নিয়ে। আজান জানতো ওর যদি কিছু হয় তাহলে আমি নীরাকে বাসায় আর রাখবো না, তাই ও আগে থেকেই ওর নামের সব সম্পত্তি নীরার নামে করে দেয়। আর যে সম্পত্তি নীরা 18 বছর পরই পাবে, তার আগে যদি নীরার কিছু হয় তাহলে সব সম্পত্তি অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হবে। তাই আমি নীরার সাথে নাটক করা শুরু করি যাতে ও বড় হলে ও আমাকে সব সম্পত্তি দিয়ে দেয়। এরই মাঝে আজিজ আমাকে বলে যে তার বাসায় থাকতে আর এমন ভাব করতে যে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। আর এই সুযোগ আমি হারাতে চাইনি, তাই আমিও রাজি হয়ে যাই। কিন্তু সমস্যা হয় এই মহিলাকে নিয়ে। সব সময় আমাকে কথা শোনাতো যা আমি একমাত্র আজিজের জন্য সহ্য করতাম। নীরব আর নীরা দুজনেই বড় হতে থাকে। বড় হওয়ার সাথে সাথেই ভাই বোন থেকেও ওদের মাঝে আরো গভীর সম্পর্ক হওয়া শুরু করে, যা আমি আর আজিজ কেউই চাইতাম না। কারণ নীরব অনেক বদমেজাজি, আর ও সবসময় নীরাকে বলতো যে ও যেন কাউকে ওর ভাগ না দেয়।
আরো অনেক কিছু। এতে আমি আর আজিজ খুব ভালো করেই বুঝে গিয়েছিলাম যদি নীরার সাথে নীরবের বিয়ে হয় তাহলে সে কখনো চাইবে না নীরা তার সম্পত্তি আমাকে দিয়ে দেয়। তাই প্ল্যান করি নীরবকে বিদেশে পাঠিয়ে দেব আর তাদের মাঝে দূরত্ব সৃষ্টি করব। আর তার জন্য আমরা তুর্যকে ব্যবহার করি। আমি খুব ভালো করে জানতাম তুর্য নীরার প্রতি দুর্বল। ওর নীরার প্রতি এত কেয়ার আমি আরো শিওর হয়ে যাই। তুর্য যখন নীরার কেয়ার করতো তখন আমরা সবাই মিলে তার ছবি তুলতাম আর নীরবকে এডিট করে পাঠাতাম, যা দেখে নীরব নীরার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমরাও আমাদের প্ল্যান সাকসেস হয়ে যায়। কিন্তু যখন নীরার 18 বছর হয় তখন নীরাকে নানাভাবে বলতাম যেন সে আমার নামে সম্পত্তি লিখে দেয়। কিন্তু আমার সাথীর মেয়ে বলে কিনা তার যখন বিয়ে হবে তখন সে আমাকে সব সম্পত্তি উপহার দিবে, তাই এখন দিবে না। কোনোভাবেই আমার নামে সম্পত্তিগুলো করতে পারছিলাম না। এর মাঝে আবার নীরব চলে আসে বাংলাদেশে। সে আবার নীরার প্রতি দুর্বল হতে থাকে। তাই এবার প্ল্যান করি যে তুর্যর সাথে নীরার বিয়ে দিব আর তখন নীরার কাছ থেকে সব সম্পত্তি আমার নামে লিখে নিব। কিন্তু বিয়ের দিন নীরব তোকে বিয়ে করে ফেলে আর আমরা জানতাম নীরা এখন আর আমাদের সম্পত্তি দিবে না, কারণ নীরব দিতে দিবে না। তাই এবার প্ল্যান করি নীরবকে এমন একটা ওষুধ খাওয়াবো যাতে ও বাবা হতে না পারে। প্রথমে চেয়েছিলাম নীরার সাথে এমন করতে, কিন্তু ভয় ছিল তুর্য যদি জানে নীরা মা হতে পারবে না তাহলে ও হয়তো নীরাকে বিয়ে করবে না। কিন্তু নীরবকে এমন করলে আমরা সম্পত্তি পাবো, কারণ আমরা জানতাম নীরব যদি জানে ও কখনো বাবা হতে পারবে না তাহলে সে নীরাকে ছেড়ে চলে যাবে। আর আমরা এতে শিওর ছিলাম, কারণ আজিজকে নীরব তার সব কিছু বলতো, ইভেন নীরাকে যে ও ভালোবাসে তাও বলেছিল। তাই আজিজ আন্দাজ করেছিল এমন করলে নীরব চলে যাবে আর ওর জন্য রিয়াকে মোহরা বানায়। ওর অসহায়ত্বের সুযোগ নিয়ে ওকে দিয়ে নীরবের খাবারে একটা করে ওষুধ দিতাম। প্ল্যান মোতাবেক সব হয় আর নীরব চলেও যায়। কিন্তু সকালে যখন আমি নীরার রুমে যাই তখন নীরাকে দেখতে পাই না। ফ্লোরে একটা চিঠি পাই, যা দেখে বুঝে গিয়েছিলাম নীরা নীরবকে খুঁজতে বের হয়েছে। তাই আজিজকে বলি ও যেন ইন্ডিয়া থেকে এক্ষুনি আসে। ও আমার কথা মতো চলে আসে। আসার পরেই আমরা আরেকটা প্ল্যান করি যে নীরাকে আজানের মতো ট্রাক দিয়ে মারবো। তাই ওই আগে ট্রাক ড্রাইভারকে ফোন দিই আর বলি সে যেন তোদের গাড়ি এমন ভাবে ধাক্কা দেয় যাতে তোরা পুরোপুরি না মরস, তাহলে আমরা তোদের হাসপাতালে নিয়ে যাব এন্ড এমন বিহেভ করব যেন আমরা কিছু জানি না। তারপর ধীরে ধীরে নীরাকে কথা জালে ফাঁসিয়ে ওর থেকে সব সম্পত্তি আমার নামে করব আর পরে তোদের সবাইকে মেরে ফেলবো। কিন্তু আমি বুঝতে পারছি না তোরা বাঁচলি কিভাবে আর তোরা জানলে কি করে আমরা এসব করেছি। কারণ চালাক থেকে চালাক চোররাও ভুল করে। নীরার বিয়ের পর আমি আর রিয়া যখন এ বাড়িতে আসি তখন নীরার সাথে আমার কিছু কথা হয় যা আমি ইচ্ছা করে বলেছিলাম নীরবকে রাগাতে, আর নীরব রেগেও যায়। কিন্তু ভাবিনি নীরব নীরার সাথে খারাপ ব্যবহার করবে। যাই হোক, কিছুক্ষণ পরে দেখি এরা কাঁদতে কাঁদতে ছাদের দিকে যাচ্ছে। আমি ওর পিছু পিছু যাই, কিন্তু মিস রুমির রুমের সামনে গিয়ে থমকে যাই, কারণ মিস রুমি আর রিয়া বিছানায় বসেছিল আর মিস রুমি কার সাথে যেন কথা বলছিল। তাদের কথার ধরন ছিল কিছুটা এমন। হ্যালো, তুমি ফোন ধরছিলে কেন? জানো এখানে একটা বিরাট সমস্যা হয়ে গেছে। নীরব নীরাকে বিয়ে করে ফেলেছে। হ্যাঁ বুঝেছি, আর তুমি আমাকে এভাবে বকবে না তো, আমার কষ্ট হয়। আমি কি কিছু ইচ্ছা করে করেছি নাকি? আচ্ছা এখন বলো কি করতে হবে। তাহলে এখন রিয়াকে নীরার কাছে পাঠাই। আচ্ছা রাখি। কথাগুলো মানে তখন এতটা ভালোভাবে বুঝতে পারিনি, কিন্তু আমার মনে হয়েছিল এটা নীরাকে বলা উচিত। কিন্তু আমি নীরার কাছে যেতে নিলেই দেখি রিয়াও সেখানে যাচ্ছে। তাই আমি আর যাইনি, ভেবেছিলাম নীরবকে বলবো, কিন্তু নীরবের রুমে গিয়ে দেখি সে নেই। তাই ওকে খুঁজতে শুরু করি। অবশেষে লেকের কাছে দাঁড়িয়ে থাকতে দেখি। চেয়েছিলাম আমি যা যা দেখেছি তা নীরবকে বলবো, কিন্তু নীরবকে দেখতেই আমার নীরার কথা মনে পড়ে যায়। কেন যেন মনে হচ্ছিল ও নীরাকে কষ্ট দিয়েছে আর তাতেও কষ্ট পাচ্ছে। তাই ওকে খুঁচা দিয়ে কিছু বলা কথা বলতেই ও আমাকে মারা শুরু করে দেয়। তারপর ওর বাবা না হওয়ার রিপোর্টটা আসে আর এত আমাকে জোর করা শুরু করে আমি যেন নীরাকে বিয়ে করি। এত কিছুর মাঝে আমি এ কথাটা ভুলেই যাই। তারপর নীরার সন্দেহ হয় কেউ নীরবের সাথে এমনটা ইচ্ছে করে করছে নাকি, কারণ বাবা হওয়া না হওয়ার সাথে রক্তভূমির কোনো সম্পর্ক নেই।
তাই যখন ও আমাকে আর নীরবকে জিজ্ঞেস করে আমাদের কারোর উপর সন্দেহ আছে কিনা, তখন আমি যা দেখেছিলাম ওই দিন তার সব নীরা আর নীরবকে খুলে বলি। আমরা তুর্যের কথায় প্রথমে বিশ্বাস করিনি, কিভাবে করব? যাদের নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতাম তারা আমাদের সাথে এমনটা করেছে, তাও সামান্য কিছু সম্পত্তির জন্য। তা কিভাবে বিশ্বাস করব? কিন্তু আমরা ভুল ছিলাম। ওই যে কথায় আছে না, কুত্তার পেটে ঘি হজম হয় না। তোমরাও এমন, এত ভালো স্বামী পাওয়া সত্ত্বেও এমন করলে। তোমার মুখে না গোবর মারা উচিত মা। সরি রুবি, মিস আর মিসেস, কি বলবো তোমাকে, ঠিক বুঝে উঠতে পারছি না। যাই হোক, যখন আমরা বাসায় চলে আসছিলাম তখন আমি গাড়ির আয়না দিয়ে দেখি একটা ট্রাক আমাদের দিকেই আসছে। আমি কোনো মতে আমাদের জান বাঁচাই, তারপর ওই ট্রাকের পিছু নিই। এতে ট্রাক ড্রাইভারটা একটু ভয় পায়, কিন্তু দমে যায়নি। তাই কোনো উপায় না পেয়ে আমি ট্রাকটার পাশে গাড়ি নিয়ে জানালা দিয়ে ট্রাক ড্রাইভারটাকে জোরে জোরে বলি সে যদি গাড়ি থামায় তাহলে আমি তাকে 10 লক্ষ টাকা দিব। কিন্তু সে থামছিলই না। শেষ পর্যন্ত যখন বলি 20 লক্ষ দিব, সাথে সাথে ট্রাকটা থামায়। ট্রাক ড্রাইভারটা ট্রাক থেকে নামতেই আমি আর তুর্য বেটাকে মারা শুরু করে দিই। আর কে এসব করতে বলেছে তা জিজ্ঞেস করি। অনেক মারার পরে সে তোমাদের 3 জনের কথা বলে। জানো, খুব কষ্ট পেয়েছিলাম। ভাবিনি যাকে প্রিয় মানুষ ভেবেছিলাম সে শত্রু, আর যাকে শত্রু ভেবেছিলাম সে প্রিয়। এতক্ষণ সব কথা এক মনে শুনছিলেন মিসেস মুজমাল। কেন যেন চোখ থেকে পানি পড়ছে না, শুধু কষ্টটা অনুভব করছেন। নীরা খুব ভালোভাবেই বুঝতে পারছে মিসেস মুজমালের অবস্থা, তাই তার পাশে গিয়ে দাঁড়ায়। তারও কষ্ট হচ্ছে, এমন সত্যিও তার জানতে হবে, সে কখনোই ভাবেনি। নীরা মিসেস মুজমালের কাঁধে হাত রাখতেই মিসেস মুজমাল নীরাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। তাতে নীরাও তার কান্না থামাতে পারে না, সে কান্না করে দেয়। সবার চোখে আজ পানি, শুধু আজিজ আর রুমিত ছাড়া। একটু অনুতপ্ত বোধ নেই তাদের। হঠাৎ আজিজ বলে ওঠেন, সব তো জেনে গিয়েছিস, তা এখন কি করবি? আসল না হলেও তুমি আমার বাবা। আসলে মা না হলেও তুমি আমার মা। তাই বেশি কিছু করব না। আমরা তো আর তোমাদের মতো পশু না। তাছাড়া বিচার করার জন্য আল্লাহ আর আইন আছে, তারাই তোমাদের শাস্তি দেবে। আসলে কি জানো, আমরা তোমাদের ভালোবেসেছি, তোমাদের বিশ্বাস করেছি, একটু হলেও তোমাদের কাছ থেকে আদর পেয়েছি। যদিও সেটা নাটক ছিল, কিন্তু পেয়েছি তো, তাই শুধু পুলিশের কাছেই দেব। নীরবের কথা শুনে আজিজ একটা বিশ্রী হাসি দেয়। তারপর নিজের প্যান্টের পেছন থেকে একটা গান বের করে নীরবের দিকে তাক করে আর বলে, কি প্রমাণ আছে তোদের কাছে? ওই ট্রাক ড্রাইভারটা, ও আমাকে কিছু করতে পারবে না, বুঝেছিস কিছু? আজিজ সাহেব আরো কিছু বলতে যাবে, তার আগেই নীরব পা দিয়ে আজিজ সাহেবের হাতে একটা কিক মারে। ফলে আজিজের হাত থেকে গানটা পড়ে যেতেই নীরব তা ধরে ফেলে। তারপর আজিজের দিকে তাক করে বলে, এতক্ষণ অনেক সহ্য করেছি, এখন আর না। কি ভেবেছিস তুই অনেক চালাক? তুই যতই চালাক হোস, আমার থেকে বেশি না। এখানে আসার আগেই আমি পুলিশকে নিয়ে এসেছি। আর তোর যে শার্টটা দেখছিস না, ওই শার্টের 2 নম্বর বোতামে ক্যামেরা আছে। তুই এতক্ষণ যা যা বলেছিস আর করেছিস সব রেকর্ড হয়ে গেছে ওইটায়, বুঝেছিস? এখন দেখ তোর সাথে কি হয়। তোরা জেলে তো যাবি, কিন্তু ওখানে তোর আমার কথা মতো শাস্তি পেতে হবে। এতে যত টাকা লাগুক আমি দেব, কিন্তু শাস্তি তুই পাবি, বুঝেছিস? গানটা আজিজের মাথার সাথে একদম লাগিয়ে, অফিসার, ওনাদের নিয়ে যান। তারপর পুলিশ রুমি আর আজিজকে নিয়ে যায়। রিয়াও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নীরা যেতে দেয়নি। রিয়া তো আর এটা ইচ্ছে করে কয়নি, তাই ওকে শাস্তি দেওয়াটা হয়তো ঠিক হবে না। নীরাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে নীরব। সবকিছু কেমন ঝাপসা মনে হচ্ছে তার। জীবনেও চিন্তা করতে পারেনি এমন হবে। এমনটা কি করার কোনো দরকার ছিল? যদি সব সত্যি বলতো তাদের, তাহলে তো তারা সব সম্পত্তি তাদের নামে লিখে দিত, তাই না? খুব বেশি কষ্ট হচ্ছে নীরবের, এসব মেনে নিতে পারছে না সে। নীরবের থেকে বেশি কষ্ট হচ্ছে নীরার, যাকে সে মা বাবা মনে করত, আসলে তারা তার কেউই না, সে তো এতিম। হঠাৎ নীরব বলে ওঠে, আচ্ছা নীরা, এমনটা না হলেও তো পারতো। আমার না কেমন জানি লাগছে। আমি মার ছেলে না, ওই জানোয়ারের ছেলে। ইচ্ছে তো করছে নিজেকে শেষ করে দিতে। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গালে গড়িয়ে পড়ে। এমন বলতে নেই নীরব, আপনারই যদি এমন মনে হয় তাহলে আমার কি হবে? আপনি তো তাও জানেন আপনার বাবা মাকে, কিন্তু আমি তো জানি না আমার মা বাবাকে। যাকে মা ভেবেছিলাম সে পদে পদে আমাকে ঘৃণা করে,
তাহলে আমার কি করা উচিত? তাছাড়া মার কি করা উচিত? তিনি তো তার স্বামীর থেকে প্রতারণার শিকার হয়েছেন। তার কেমন লাগছে বলতে পারেন? এইভাবে ভেঙে পড়লে চলবে না নীরব। জানেন মাকে কত কষ্ট করে শান্ত করানো হয়েছে? জোরে জোরে চিল্লাচ্ছিলেন তিনি। এভাবে কাঁদতে আমি তাকে কখনো দেখিনি। শেষ পর্যন্ত তো তাকে ঘুমের ওষুধ দিতে হয় আমার। আমি ওই জানোয়ারদের ছাড়বো না। আমার সব কষ্টের মূলে তারা আছে। আমার বাবা হওয়ার সুখও তারা নিয়ে নিয়েছে। আমি তাদের কঠিন শাস্তি দেব। নীরব কথা বলতে বলতে বেশ উত্তেজিত হয়ে যায়। নীরা নীরবকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলাতে বুলাতে বলে, একটু শান্ত হন প্লিজ। ওদের শাস্তি আপনার দিতে হবে না। দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তাদের শাস্তি দিবেন। আমার কিছু ভালো লাগছে না নীরা, আমার খুব কষ্ট হচ্ছে। তুই না থাকলে আমি যে কিভাবে থাকতাম, এত কিছু সামাল দিতে পারতাম না আমি। আমার কারণেই তো এত কিছু হয়েছে। না আমি থাকতাম আর নাই এই সম্পত্তির ঝামেলা। এখন তোর কোনো দোষ নেই, সব দোষ ওই জানোয়ারদের। আমরা জন্মের আগ থেকেই ওরা ওদের জানোয়ারগিরি করতো। নীরব শান্ত হন, একটু ঘুমানোর চেষ্টা করুন, ভালো লাগবে। নীরা বলতে না বলতেই নীরব নীরার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। তারপর নীরার ঘাড়ে একটা চুমু দিয়ে ঘুমিয়ে পড়ে। 6 বছর পর। নীরা, আমার ওয়ালেটটা কোথায়? ড্রেসিং টেবিলে আছে, দেখুন। আমার টাইটা কোথায়? আরে বিছানার উপর আছে তো। পাচ্ছি না তো। ওখানেই তো আছে, একটু ভালো করে খুঁজুন না। পাইছি, এখন আয়, আমাকে টাই পরিয়ে দিবি। নীরব আপনি একটু নিজে পড়ুন না, আমি ব্যস্ত আছি। তুই আসবি নাকি আমি কোলে করে আনবো? উফ নীরব, জ্বালাবেন না তো। নীরা, তুই যদি না আসিস তাহলে? তাহলে কি? তাহলে আমি নীরা নীরা বলে ডাকতেই থাকবো। নীরা কিছু জবাব দেয় না, তাই নীরব নীরা নীরা বলে চিল্লানো শুরু করে। নীরবের এমন করায় নীরা বিরক্ত হয়ে রুমে যায়। রুমে ঢুকতে দেখে নীরব হাতে ফোন নিয়ে তা টিপছে আর নীরা নীরা বলে চিল্লাচ্ছে। নীরা একটু কাশি দিতেই নীরব তার হাত থেকে ফোনটা বিছানায় ফেলে দেয়। তারপর শাহরুখ খানের মতো পোজ দিয়ে বলে, জলদি আও মেরি জান, मैं ऑफिस के लिए देर हो रहा हूं। নীরবের কথায় একটা ভেঙচি দিয়ে নীরবের হাত থেকে টাইটা নিয়ে পরানো শুরু করে আর বলে, ঢং দেখলে বাঁচি না, এত ঢং পান কোথা থেকে? নীরব আয়েশ করে নীরার কোমর জড়িয়ে নীরাকে তার কাছে এনে বলে, তুই তো আমার একমাত্র বউ, তোর সামনে ঢং না করলে কার সামনে করব? আমার কি 10-12টা বউ আছে নাকি যে তাদের সামনে করব? তুই তো আমার একমাত্র বউ। জানি, আর আমি ছাড়া আপনার কেউ বউও হবে না। আপনি যে আনরোম্যান্টিক। তাই নাকি? তাহলে তো আমার রোমান্টিকগিরি দেখাতে হবে। বলে নীরব নীরার ঠোঁটের দিকে এগোতে থাকে। তখনই কেউ একজন বলে ওঠে, বাবাই দেখো না, রৌদ্র আমাকে মেরেছে। দেখো না মাম্মাম, ললি আমাকে মেলেছে। ওদের দুজনকে দেখতেই নীরব নীরাকে ছেড়ে দেয়। তারপর রৌদ্র রৌদ্রির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে আর বলে, রৌদ্র, রৌদ্রি, আর একটু পরে আসতি। আমি আর তোর মাম্মা একটু রোমান্টিক হচ্ছিলাম, তোরা এসে ডিস্টার্ব করে দিলি আমাদের। নীরবের কথা শুনে ওরা দুজনেই হেসে দেয়। নীরা ভেবেছিল নীরব রৌদ্র রৌদ্রিকে মারামারি করার জন্য বকা দেবে, কিন্তু এ কি বলে, ছোট ছোট বাচ্চাদের কি শেখাচ্ছেটা কি নীরব? এই আপনি কি বলছেন ওদের? ওরা কিছু বুঝে গেলো? আমি থপ বুঝি মাম্মাম। আমিও মাম্মাম। এই একদম পাকনামি করবেন না আপনারা। যান, জুতো পরুন, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। কথাটা শোনা মাত্রই রৌদ্র আর রৌদ্রি একটা দৌড় দিয়ে ড্রয়িং রুমে চলে যায়। আর এদিকে নীরব নীরার হাত ধরে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তারপর নাকে নাক ঘষতে ঘষতে বলে, কি বউ আমার, সবাইকে সমানে আপনি বলে ডাকে, এমনকি নিজের বেবিদেরকেও। কত চেষ্টা করলাম তোর মুখ থেকে তুমি ডাকটা বের করার, কিন্তু তুই আপনিতেই আটকে আছিস। নীরা নীরবকে একটা ধাক্কা দিয়ে বলে, আমি যেমন আমি তেমনই থাকবো। এখন যান, আপনার অফিসে দেরি হয়ে যাচ্ছে। বাচ্চাদের স্কুলে দিয়ে তারপর নিজের অফিসে যান, বুঝছেন? জো হুকুম মেরি জান। বলে নীরব নীরার গালে টুক করে চুমু দিয়ে দেয়। তারপর রৌদ্র আর রৌদ্রিকে নিয়ে চলে যায়। নীরব চলে যেতেই নীরা মিসেস মুজমালের রুমে যায়। সেখানে যেতে দেখে তিনি বিছানায় বসে বসে তসবিহ পড়ছেন। নীরা তার পাশে বসতেই তিনি বলে ওঠেন, নীরব চলে গেছে। জি। আচ্ছা, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই না? পারলে আমাকে মাফ করে দিস। এইভাবে কেন বলছেন মা? তো আর কি বলবো বল, আসলে এটাকে ফেলে আমি রূপার কাছে পড়েছিলাম। আচ্ছা নীরা, আমার পাপের জন্য আল্লাহকে মাফ করবে?
অবশ্যই করবে। এখন এসব বাদ দিন, বলুন দুপুরে কি খাবেন? এভাবে নানা রকম কথা বলে তারপর নীরা নিজের রুমে চলে যায়। বারান্দায় দাঁড়িয়েই দেখে নীরব নিচে থেকে নীরার দিকে তাকিয়ে আছে আর ফ্লাইং কিস দিচ্ছে। এর বিনিময়ে নীরা একটা মিষ্টি হাসি দেয়। তাতে নীরব তার বুকের বাঁ পাশে হাত দিয়ে মরে যাওয়ার ভান করে। তারপর নীরাকে আরেকটা ফ্লাইং কিস দিয়ে অফিসের জন্য চলে যায়। এর নতুন না, নীরা প্রতিদিন রৌদ্র আর রৌদ্রিকে স্কুলে দিয়ে বাসার নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে আর নীরার বারান্দায় আসার অপেক্ষা করে। যখন নীরা বারান্দায় আসে তখন তার সাথে এমন করে অফিসে চলে যায়। এতে নীরা অনেক রাগারাগি করে নীরবের সাথে, কিন্তু মনের এক কোণে অনেক খুশি হয় নীরবের এমন করতে। নীরবের আজিজ আর রুমিকে শাস্তি দিতে হয়নি, আল্লাহ দিয়েছেন তাদের। জেলে আজিজ সাহেবের কিভাবে যেন পায়ে একটা পেরেক ঢুকে যায়, ফলে তার পায়ে মারাত্মক ইনফেকশন হয় আর তার পা কেটে ফেলতে হয়। অন্যদিকে রুমির গায়ের চামড়া পচে গেছে, খুব দুর্গন্ধ বের হয় তার গা থেকে। কেউ তার কাছে যেতে চায় না। সারাটা দিন তিনি একা একা থাকেন, সঙ্গ দেওয়ার কেউ নেই। আর তুর্য সেও ভালো আছে। রিয়ার বাবাকেও চিকিৎসা করানো হয়েছে যাতে তিনি একদম সুস্থ। আর নীরব খুব সুখে আছে, আনন্দে কাটে তাদের প্রতিটা দিন। রৌদ্র আর রৌদ্রী নীরব আর নীরার সন্তান। নীরবের বাবা না হওয়ারটা জন্মসূত্রে না, তাই ডাক্তার বলেছিল যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে নীরবের বাবা হওয়ার সম্ভাবনা 50%, আবার না হওয়ার সম্ভাবনা 50%। তা তাদের মনে তো একটু আশার আলো জেগেছিল, তাই যথাসম্ভব চেষ্টা চালিয়ে গেছে তারা। আর তার শেষে ফলস্বরূপ নীরা আর নীরব পেয়েছে রৌদ্র আর রৌদ্রীকে। খুব সুখে আছে তারা। খুব গর্ব করে বলে নীরা সে ভালো আছে। সম্পর্কের শুরুটা খারাপ হলেও শেষটা ভালো। এই গল্পটা এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো গল্পে, একটু অন্যভাবে। গল্পটা কেমন হয়েছে জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।